রামনের গোপন চেনে না। লেখিকা দিশামনি দ্বিতীয় অংশ। দৃঢ়তা মান্যতার হাত ধরে নিয়ে গিয়ে জাবিরের পাশ দাঁড় করাই। অতঃপর কান্না লুকিয়ে মেকি হেসে বলে, তোমাদের দুজনকে একসাথে কত সুন্দর মানায়। একদম আল্লাহর তৈরি করা জুটি তোমরা। যদি মান্যতা আপু এই বোকামিটা না করত তাহলে তোমরা এতদিনে এক হতে। যাই হোক, এতদিন যা হয়নি তা এবার হবে। তোমাদের এক হবার পালা এবার। আনিকা চৌধুরী এগিয়ে এসে দৃঢ়তাকে টেনে ধরে বলেন, এসব তুমি কি বলছো দৃঢ়তা? নিজের স্বামীকে এভাবে অন্য কারো হাতে তুলে দেবে তুমি? জোর করে আমি কোন সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না। দুজন ভালোবাসার মানুষের পথেও বাধা হতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি চাচি। আমিনা চৌধুরী বলেন, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ দৃঢ়তা। তুমি চিন্তা করো না, প্রয়োজনে আমরা আরও ভালো ছেলে দেখে দেব তোমার জন্য। তোমার দেনমোহরও মিটিয়ে দেয়া হবে। আপনাদের মহানুভবতার জন্য ধন্যবাদ, কিন্তু সেসবের প্রয়োজন নেই। দেনমোহরের হিসেব না হয় তালাকের পরই হবে। এখন আপাতত আপনারা আপু আর মিস্টার জাবিরের বিয়ের ব্যবস্থা করুন। জাবির মান্যতার হাত শক্ত করে ধরে বলে, আমি আর দেরি করতে চাই না। যত দ্রুত সম্ভব এই বিয়েটা হবে ততই ভালো। ললিতা চৌধুরী বলেন, আমি মান্যতার মা বাবার সাথে যোগাযোগ করছি। ওনাদের অংশগ্রহণ ছাড়া তো কোন কিছুই সম্ভব নয়। আলমগীর খান ও মনোয়ারা বেগম এসে উপস্থিত হন চৌধুরী বাড়িতে। আলমগীর খান আসতেই মৌনতা ছুটে গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। আলমগীর খান তো এভাবে নিজের মেয়েকে দেখে অবাক হয়ে যান। বলে ওঠেন, মান্যতা তুই কোথায় চলে গেছিলি মা আমার? আর এখন আবার ফিরে এলি তাও এখানে? সেসব অনেক কাহিনী আব্বু, আমি তোমায় পরে সব বলবো। এদিকে মনোয়ারা বেগম রেগে বলেন, পরে বলবি মানে কি? দৃঢ়তার শাশুড়ি আমাদের জরুরি তলব করাই আমরা এখানে এলাম। কিন্তু এখানে এসে তোকে দেখতে হবে জানলে কখনোই আসতাম না। আম্মু, চুপ। একদম আমাকে আম্মু বলে ডাকবি না। তুই জানিস তোর জন্য আমাকে আর তোর আব্বুকে কত অপমান সহ্য করতে হয়েছে। আমাদের কথা বাদই দে, তুই বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ায় দৃঢ়তাকে এই বিয়েটা করে নিতে হয়েছে। তারপর ও কত কষ্ট সহ্য করেছে জানিস? আর তুই এখন আবার ডেং ডেং করে চলে এসেছিস। কেন এসেছিস তুই? মান্যতা কান্নারত স্বরে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আম্মু। কিন্তু এবার আমি ফিরে এসেছি সব ভুল শুধরে দিতে। কিভাবে সব ভুল শোধরাবি তুই? আমার নাতিকে বিয়ে করে। হঠাৎ করে আমিনা চৌধুরী সেখানে প্রবেশ করে কথাটা বললেন। তার কথা শুনেই মনোয়ারা বেগম হতবাক সুরে বলেন, এসব কি বলছেনটা কি আপনি? হ্যাঁ, আমরা তো মান্যতার সাথেই জাবিরের বিয়ে ঠিক করেছিলাম। কিন্তু মান্যতা পালিয়ে যাবার কারণে আপনারা ওই অনাথ মেয়েটাকে, মানে দৃঢ়তাকে আমাদের নাতির ঘাড়ে ঝুলিয়ে দেন। এখন যখন মান্যতা আবার ফিরে এসেছে তখন সবকিছু ঠিক করে নিলেই হয়। তাছাড়া জাবিরও তো মান্যতাকেই ভালোবাসে। মনোয়ারা বেগম রাগী কণ্ঠে বলেন, পাগল হয়ে গেছেন নাকি আপনারা? দৃঢ়তার সাথে জাবিরের বিয়ে হয়েছে আর এখন মান্যতার। ছি, আপনারা এসব ভাবলেনও বাকি করে। আমি এটা কিছুতেই হতে দেব না। আমিনা চৌধুরী বলেন, শুনুন, আপনাদের অনুমতি নেয়ার জন্য এখানে ডাকা হয়নি। আপনাদের মান্যতার মা বাবা হিসেবে এই বিয়েতে অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে। আপনারা মানুন বা না মানুন মান্যতা আর জাবিরের বিয়ে হবে, তাও এক সপ্তাহের মাঝে। মনোয়ারা বেগম আরও কিছু বলতে যাবেন এমন সময় আলমগীর খান বলে ওঠেন, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি। এমনিতেও জাবিরকে আমার ভীষণ পছন্দ হয়েছিল আমার মেয়েটার বোকামোর জন্য। যাই হোক, এখন যদি আপনারা ওকে নিজেদের বাড়ির বউ করতে চান তাহলে আমার কোন আপত্তি নেই। মনোয়ারা বেগম বলেন, এসব তুমি কি বলছো মান্যতার বাবা? একবার ভেবে দেখেছ লোকে কি বলবে? এসব কথা সমাজে ছড়িয়ে পড়লে আমরা কাউকে মুখ দেখাতে পারবো আদৌ? আর তুমি দৃঢ়তার কথাটাও একবার ভাবো। ভাবার কি আছে এখানে? দৃঢ়তাকে তো জাবির স্বেচ্ছায় বিয়ে করেনি আর না দৃঢ়তা করেছে। নেহাতি। তাই বলে এখন তুমি নিজের মেয়ের সংসার গড়ার জন্য নিজের ভাতিজির সংসার ভাঙবে? দেখো, আমি তোমার মতো এত মহান নই। তোমার যদি মহানুভবতা দেখাতে গিয়ে নিজের মেয়ের সুখ সহ্য না হয় তাহলে সেটা তোমার ব্যাপার।
কিন্তু আমার কাছে আমার মেয়ের সুখই প্রাধান্য পাবে। এমনিতেই ও একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি ওকে আবার আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই তাহলে কি ভবিষ্যতে আর কেউ ওকে বিয়ে করবে? আর সেখানে এই চৌধুরী পরিবারের বউ হলেও যা সুখ আর ঐশ্বর্যে থাকবে তা তো আর কোথাও পাবে না। আর আমিও ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হব। ছি, তোমার মতো একটা নীচ মানসিকতার লোকের সাথে এতদিন সংসার করেছি ভাবতেও আমার লজ্জা করছে। শুধুমাত্র তোমার কথা রাখতে দৃঢ়তা এই বিয়েটা করেছিল আর তুমি। দৃঢ়তা, দৃঢ়তা, দৃঢ়তা। আমার ভাইয়ের মেয়ের প্রতি আমার যতটা টান নেই তার থেকে বেশি টান তোমার দেখি। ওকে যে ওর মা বাবার মৃত্যুর পর আমি মেয়ের মতো বড় করেছি সেটাই অনেক। তার জন্য এটা করা ওর কর্তব্য ছিল। আমি যদি ওর দেখভাল না করতাম তাহলে তো এতদিনে রাস্তায় রাস্তায় ঘুরত। বাহ, তোমার কথা যত শুনছি তত অবাক হচ্ছি। মেয়েটার দেখভাল করেছ জন্য ওর জীবন এখন তুমি নষ্ট করে দেবে। মান্যতা এবার বিরক্তের স্বরে বলে, আম্মু তুমি বেশি ভাবছ। দৃঢ়তার এই বিয়েতে কোন অসুবিধা নেই। বরঞ্চ ও তো নিজেই বলেছে ও আমার আর জাবিরের মধ্যে থেকে সরে যাবে। ও নিজেই এই বিয়ের আয়োজন করছে। কি? মনোয়ারা বেগম হতবাক হয়ে যান। মান্যতা মনোয়ারা বেগম ও আলমগীর খানকে গেস্টরুমের দিকে রেখে যদিও বা মনোয়ারা বেগম এখানে থাকতে চাইছিলেন না কিন্তু স্বামীর জোড়াজুড়িতে বাধ্য হন। মান্যতা এভাবে হেঁটে হেঁটেই যাচ্ছিল এমন সময় হঠাৎ কেউ একজন তার হাত ধরে টান দেয়। মান্যতা ভয় পেয়ে বলে, কে? কিন্তু কেউ তার মুখ চেপে ধরে। মান্যতা এবার ভালো করে খেয়াল করে দেখে এটা জাবির। মান্যতার ভয় দূর হয়। জাবিরও তার মুখ থেকে হাত সরায়। মান্যতা লাজুক স্বরে বলে, আপনি? জাবির বলে, হ্যাঁ আমি। এতগুলো দিন অনেক কষ্ট দিয়েছ আমায়। বিয়ের মঞ্চে আমায় বসিয়ে রেখে পালিয়ে গেছ। কিন্তু এবার আর আমি তোমায় পালাতে দেব না। বলেই টান দিয়ে জাবির মান্যতাকে নিজের বুকের আরও কাছে টেনে নিয়ে বলে, এবার আমি তোমাকে নিজের এত কাছে আনব যে তুমি চাইলেও আমার থেকেই দূরে যেতে পারবে না। বলেই জাবির মান্যতার কপালে একটা চুমু খায়। এমন সময় হঠাৎ কোন কিছু একটা পড়ে যাবার শব্দ পেয়ে দুজনের ধ্যান ভাঙে। জাবির দূরে সরে যায়। মান্যতা একটু এগিয়ে এসে দেখে দৃঢ়তা ফ্লোরে পড়ে থাকা একটা ভাঙা গ্লাস তুলছে। মান্যতা বলে, উফ দৃঢ়তা, তুইও না একটা কাজও দেখে করতে পারিস না? এমন সময় একটা কাজ লেগে দৃঢ়তার হাত কেটে যাওয়া দেখে মান্যতা বলে, আরে হাত কেটে ফেললি দেখি, খুব ব্যথা হচ্ছে তাই না? জাবিরও ততক্ষণে সেখানে এসে দাঁড়ায়। দৃঢ়তা তার দিকে তাকিয়ে আনমনে বলে, খুব। দৃঢ়তা নিজের জন্য বরাদ্দ রুমে এসে বিছানায় শুয়ে কাঁদতে শুরু করে। তার চোখের সামনে বারংবার মান্যতা ও জাবিরের ঘনিষ্ঠ দৃশ্যগুলো ভেসে উঠছিল। দৃঢ়তা বলে ওঠে, কেন আল্লাহ কেন? আমার ভাগ্যে এত কষ্ট কেন লিখে রাখলে তুমি? আমি যে আর পারছি না সহ্য করতে। তুমি আমাকে আরও ধৈর্য দাও আল্লাহ। এমন সময় হঠাৎ করে মনোয়ারা বেগম দৃঢ়তার রুমে চলে আসেন। তিনি এসে দৃঢ়তাকে এভাবে কাঁদতে দেখে ঘাবড়ে গেলেন। তার চোখেও জল এলো। তিনি ক্রন্দনরত স্বরে বললেন, দৃঢ়তা। দৃঢ়তা মনোয়ারা বেগমের কণ্ঠস্বর শুনে উঠে বসল। চোখের জল মুছে বলল, চাচি তুমি? মনোয়ারা বেগম এগিয়ে এসে দৃঢ়তাকে জড়িয়ে ধরেন, বলেন, আমার থেকে তোকে কিছু লুকাতে হবে না। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। কেন এই অন্যায় মেনে নিচ্ছিস দৃঢ়তা? তুই না চাইলে কিন্তু মান্যতা জাবিরকে বিয়ে করতে পারবে না। কিন্তু আমি চাই যে এই বিয়েটা হোক। এসব কি তুই মন থেকে বলছিস? তোর চোখ কিন্তু অন্য কথা বলছে। দৃঢ়তা মেকি হেসে বলে, আমার মনের খবর কি কেউ করে চাচি? মান্যতা আপু, মিস্টার জাবির ওনারা তো শুধু নিজের সুখের খোঁজ করছেন। আমি না হয় তাদের সেই সুখের পথকে সুগম করে দিলাম। কিন্তু এসব করে তুই তো কোন লাভ পাবি না, বরং তোকে আরও দুঃখ পেতে হবে। জোর করে এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেও আমি কোন লাভ পাব না চাচি। মিস্টার জাবির আমাকে কখনো ভালোবাসবে না। উনি মান্যতা আপুকে ভালোবাসেন। আর তাই আমি ওনাদের সুখী দেখতে চাই। আর তোর সুখের কি হবে? সুখ? আমার জীবনে যদি আল্লাহ সুখ লিখে রাখেন তাহলে একদিন আমি ঠিকই সেই সুখের দেখা পাব।
এমন সময় আনিকা চৌধুরী এসে বলেন, আমি দৃঢ়তার সাথে একমত চাচি। হ্যাঁ, দৃঢ়তা। শুরুতে যখন তুমি জাবিরের সাথে মান্যতার বিয়েটা মেনে নিয়েছিলে তখন আমি ভীষণ রেগে গিয়েছিলাম তোমার উপর। তোমার বোকামি আর ভালোমানুষি দেখে আমি ভীষণ ক্ষোভ প্রকাশ করেছিলাম, কিন্তু তারপর যখন ঠান্ডা মাথায় সব ভাবলাম, তখন মনে হলো তোমার সিদ্ধান্ত ভুল নয়। কারণ তুমি যদি এই বিয়েতে মতো না দিতে তাহলে জাবির সহ এই বাড়ির সবাই তোমার উপর অত্যাচারের মাত্রা বাড়াত। তুমি কখনো একটা স্বাভাবিক লাইফ পেতে না। তাছাড়া জাবির যে ধরনের ছেলে ও হয়তো মান্যতাকে বাদ দাও সেসব, তুমি ঠিক পথেই হাঁটছ। জাবির তোমার যোগ্য নয় আর না তো এই পরিবার। তুমি একটা ভালো লাইফ ডিজার্ভ করো যা এখানে কখনোই পাবে না। মনোয়ারা বেগম বলেন, কিন্তু ও আবার কিভাবে স্বাভাবিক জীবনে ফিরবে বেয়ান? এই সমাজ একজন ডিভোর্সি মেয়েকে কতটা নীচ নজরে দেখে সেটা তো আপনি জানেন। একটা কথা কি জানেন, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আমাদের হয়তো এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে দৃঢ়তার জীবনে গভীর আধার নেমেছে, কিন্তু এমনটা হতে পারে যে এই আধারের শেষেই ও নিজের জীবনে আলোর দেখা পাবে। মনোয়ারা বেগম দৃঢ়তার মাথায় হাত রেখে বলেন, তাই যেন হয়। আমার মেয়ে আর স্বামীর জন্য দৃঢ়তার জীবনটা নষ্ট হয়ে গেল। এরপর ও একটা স্বাভাবিক জীবন না পেলে যে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না। কারণ ওর মায়ের মৃত্যুর আগে আমি ওকে কথা দিয়েছিলাম ওকে নিজের মেয়ের মতো আগলে রাখব। কিন্তু দৃঢ়তা বলে, তুমি সেই দায়িত্ব পালনে একদম সফল চাচি। আর যার প্রতি আমার অভিযোগ থাকুক, তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই। একমাত্র তুমি ছিলেই বলে আমি মায়ের অভাব কখনো বোধ করিনি। আনিকা চৌধুরীও বলেন, হ্যাঁ, আমি দৃতার কাছে আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি যেভাবে ওকে আগলে রেখেছে সেটা আজকালকার যুগে কজনই বা করে। ওকে নিয়ে আর চিন্তা করবেন না। আমি আছি তো। আমার নিজের জীবন এই চৌধুরী পরিবারের জন্য তছনছ হয়ে গেছে, কিন্তু দৃঢ়তার জীবন আমি তছনছ হতে দেব না। ওর জীবন সাজিয়ে দেয়ার দায়িত্ব আমার। গোটা চৌধুরী বাড়ি সেজে উঠেছে বর্ণিল সাজে। জাবির ও মান্যতার বিয়ে উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছে। যদিও আগামীকাল তাদের বিয়ে, তবে এখন থেকেই উৎসবের আমেজ লেগেছে। যদিও বা এই বিয়ে নিয়ে অনেক হাসি তামাশাও হচ্ছে, কারণ কিছুদিন আগেই জাবিরের বিয়ে হয়েছে। এখন সেই বিয়ের মাস না ঘুরতেই বউয়ের চাচাতো বোনের সাথে বিয়ে ব্যাপারটা বেশ হাস্যরস তৈরি করেছে। একই সাথে অনেকে দৃঢ়তার জন্য দুঃখ পোষণ করেছে। তেমনি বিয়েবাড়িতে আসা এক অতিথি বলছিলেন, শুনেছেন আপনারা, কিছুদিন আগেই তো এই মেয়েটার সাথে জাবিরের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তারপর তো ওর চাচাতো বোনের সাথে বিয়েটা হয়। এখন আবার ওই মেয়েটা ফিরে আসায় ওর সাথে বিয়ে হচ্ছে। কি কেচ্ছা, কি কেচ্ছা। আরেকজন বলেন, ওমা, কি বলছেন আপনি? আর ওই মেয়েরই বা কেমন রুচি? পালিয়েই যখন গিয়েছিলি তখন আবার নিজের বোনের সংসার নষ্ট করতে ফিরে এলি কেন? মান্যতা দূর থেকে এসব কথা শুনে ফেলে। তার ভীষণ অস্বস্তি হয় এসব শুনে। সে রেগে সামনের দিকে এগোতে থাকে। একটু দূরে গিয়েই দৃঢ়তার মুখোমুখি হয়। দৃঢ়তা হাসিমুখেই বিয়ের সব আয়োজনে অংশ নিচ্ছিল। মান্যতা দৃঢ়তার উদ্দেশ্যে বলে, আচ্ছা দৃঢ়তা, আমি কি তোর সংসার নষ্ট করছি? তোরও কি এটা মনে হয়? মনে হলে বল আমায়, আমি এই বিয়েটা ভেঙে দিয়ে চলে যাব। তবুও মানুষের কথা শুনতে পারবো না। দৃঢ়তা বলে, অন্যের কথায় এত গুরুত্ব দিও না আপু। তুমি যা করছো নিজের সুখের জন্য করছো। মানে তুইও আমায় ঘুরে ফিরে স্বার্থপরই বলছিস? না, আমি সেটা বলছি না। দেখো, যদি তুমি একতরফাভাবে মিস্টার জাবিরকে বিয়ে করতে চাইতে তাহলে তো এই বিয়েটা হতো না। তোমরা দুজনই চেয়েছো বলেই হচ্ছে, তাই দোষটা তো তোমার নয়। এই বিয়েটায় তোমরা দুজনেই সুখী হবে। আর জোর করে আর যাই হোক সংসার হয় না। মিস্টার জাবির কেবলমাত্র তোমার সাথেই সংসার করতে চান। তুই কি মন থেকে এই বিয়েটা মেনে নিয়েছিস? আমার কথা বাদ দাও তো, আমার মানা না মানায় কি এসে যায়? তোমরা সুখী থাকলেই হয়। মান্যতা আর কিছু বলবে এমন সময় জাবির সেখানে চলে আসে। এসেই মান্যতার হাত ধরে বলে, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমার বন্ধুরা তোমার সাথে দেখা করতে চাইছে।
বলেই মান্যতাকে টানতে টানতে নিয়ে যায়। দৃঢ়তা তাদের যাওয়ার পানে তাকায়। জাবির আজ একটা বাদামি কালারের পাঞ্জাবি পরেছে। ভীষণ মানিয়েছে তাকে পাঞ্জাবিটা। লাল শাড়ি পরা মান্যতাকেও তার পাশে দারুণ লাগছে। জাবির হাসিমুখে নিজের সব বন্ধুদের সাথে মান্যতার পরিচয় করিয়ে দিয়েছিল। এসব দেখে দৃঢ়তার চোখে জল আসে। সে জলটুকু মুছে নিয়ে জাবিরের উদ্দেশ্যে বলে, আপনাকে ভালোবেসেছি নিজের মনের গোপনে, কিন্তু সেই ভালোবাসা আপনি উপলব্ধি করতে পারেননি। তবুও আমি সবসময় চাইব, যাকে ভালোবেসে আপনি নতুন জীবন শুরু করতে চেয়েছেন তার সাথে সুখী হন। আমি না হয় দূরেই রইলাম নিজের গোপন অনুভূতি নিয়ে। দৃঢ়তার ভাবনার মাঝেই আনিকা চৌধুরী এসে তার কাঁধে হাত রেখে বলেন, জানো, একসময় আমার শাশুড়ি আমার সংসারও এভাবে ভাঙতে চেয়েছিলেন। আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু তিনি সেই সময় সেই বিয়েটা ভেঙে দেয় এবং নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে আমায় আপন করে নেয়। কিন্তু জাবির, সব মানুষ তো একরকম হয় না। এই নিয়ে আফসোস করে লাভ নেই। সবাইকে নিজের মতোই বাঁচতে দেওয়া উচিত। দৃঢ়তা এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। মান্যতা ও জাবিরের বিয়ে উপলক্ষে এখানে আসা অনেক মানুষই তার দিকে তোত্তারা চোখে তাকাচ্ছিল। যা বুঝতে পেরে দৃঢ়তার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। এমন সময় হঠাৎ করে মান্যতা এসে দৃঢ়তার হাত ধরে টেনে বলে, দৃঢ়তা একটু আমার সাথে এদিকে আয়, জাবিরের সব বন্ধুরা আছে ওখানে। আমার সবার মধ্যে ভীষণ আনকমফর্টেবল ফিল হচ্ছে। তাছাড়া ওরা আমার বাড়ির লোকের ব্যাপারেও জানতে চাচ্ছে। না আপু, আমি এখানেই ঠিক আছি। একটু বোঝার চেষ্টা করবেন। এমনিতেই বিয়েটা এভাবে হচ্ছে যে আমাদের কোন আত্মীয়স্বজনকে সেভাবে জানানো হয়নি। এখানে তুই ছাড়া আর কেউ আমার পরিচিত নেই। আমার অবস্থাটা একটু বোঝ। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে। মান্যতা খুশি মনে দৃঢ়তাকে সাথে নিয়ে সবার সামনে আসে। জাবিরের কিছু বন্ধু দৃঢ়তাকে দেখে জিজ্ঞেস করে, আরে ইনি কে? মান্যতা বলে, ও হলো আমার বোন দৃঢ়তা। বাহ, তার মানে আমাদের জাবিরের শালি। শালি মানে তো আধি ঘরোয়ালি। এসবের মধ্যে জাবিরের এক বন্ধু ছিল আয়ুষ, যে দৃঢ়তা ও জাবিরের বিয়ের ব্যাপারে সবটাই জানে। সে হঠাৎ করে বলে ওঠে, কিন্তু এই শালি তো ফুল ঘরোয়ালি। কথাটা শুনেই জাবির, মান্যতা ও দৃঢ়তা তিনজনেরই কেমন জানি লাগে। দৃঢ়তার তো চরম অস্বস্তি হতে থাকে। এরই মধ্যে জাবিরের বন্ধুদের মধ্যে একজন বলে, তা বেআইন, আপনি গানটান জানেন তো নাকি? নিজের বোনের বিয়ে উপলক্ষে একটা গান তো শোনাতেই পারেন। দৃঢ়তা বলে, না, আমি গান গাইতে পারি না। দৃঢ়তার কথা শুনে মান্যতা বলে ওঠে, মিথ্যা কেন বলছিস রে? তুই তো খুব সুন্দর গান গাইতে পারিস। ওরা যখন শুনতে চাচ্ছে একটু শোনা। জাবিরও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে ওঠে, হ্যাঁ দৃতা, আমি তো এর আগেও তোমার গান শুনেছি। বেশ ভালো গাও তুমি, একটা গান শোনাও সবাইকে। দৃঢ়তা জাবিরের দিকে তাকিয়ে বলে, বেশ। অতঃপর সে জাবিরের দিকে তাকিয়ে সুর টেনে বলতে শুরু করে, ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুলো বিবাহ বাসরে, কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। গান বলতে বলতে দৃঢ়তার চোখে জল চলে। সে সবার অলক্ষ্যে সে সেই জলটুকু মুছে নিয়ে আবারও গেয়ে ওঠে, তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না, ওরা এই মন কেমন বোঝে না। এবার আর দৃঢ়তা নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে বৃষ্টির ধারার মতো জল পড়তে লাগল। জাবির লক্ষ্য করল সেই অশ্রুকণা। তার বুকে কেন জানি চিনচিনে ব্যথা অনুভব হতে লাগল। দৃঢ়তার সাথে কাটানো মুহূর্ত, তার করা সেবাগুলোর কথা মনে পড়ে গেল। দৃঢ়তা নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে পালিয়ে গেল। জাবিরের বন্ধুরা নিজেদের মধ্যেই কথাবার্তা চালাতে লাগল। মান্যতা পুরো ব্যাপারটা খেয়াল করল। সে জাবিরের দিকে তাকিয়ে তার অস্থির ভাব দেখে বলে উঠল, শুনুন। জাবির বলে ওঠে, দৃঢ়তার দিকে খেয়াল করেছ তুমি? ওকে দেখে কেন জানি ভীষণ দুঃখী লাগছিল। ও কি আমাদের এই বিয়ে নিয়ে সুখী নয়? মান্যতা বলে, সুখী হবে না কেন? ও তো নিজেই আমাদের এই বিয়ের আয়োজনটা করেছে।
হয়তো আমার বিয়ে হয়ে যাবে তাই একটু ইমোশনাল হয়ে গেছে। জাবির নিজের ভাবনায় হারিয়ে যায়। অধপতনের কিছু না বলেই স্থানত্যাগ করে। মান্যতা জাবিরের যাওয়ার পানে তাকিয়ে থাকে। জাবির যাওয়ার পর আয়ুষ এগিয়ে এসে মান্যতাকে বলে, আমি জাবিরের অনেক পুরানো বন্ধু, তাই ওর ব্যবহার দেখেই ওর ব্যাপারে অনেক কিছু বলে দেখতে পারি। আমি আপনাদের ব্যাপারে সবটাই জানি, কিভাবে জাবিরের সাথে আপনার বিয়ের দিন আপনি পালিয়ে গেছিলেন তারপর আপনার বোনের সাথে। মান্যতা বলে, ওটা তো জাস্ট একটা ভুল ছিল। দৃঢ়তা বা জাবির কেউ এই বিয়েতে সুখী ছিল না, কারণ জাবির আমাকে ভালোবাসে। আয়ুষ হেসে বলে, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, আগুন আর ঘি পাশাপাশি থাকলে যেকোনো সময় বড় একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। বাকিটা আপনিই বুঝে নিন, আপনাকে দেখে তো বুদ্ধিমতী মহিলাই মনে হয়। বলেই আয়ুষ মান্যতার কাছ থেকে সরে আসে। মান্যতা মনে মনে বলে, না, আমি এটা কিছুতেই হতে দেব না। একবার আমি নিজের ভালোবাসাকে হারিয়েছি। আবির ভাই, যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সে আমায় ছেড়ে চলে গেছে। কিন্তু দ্বিতীয়বার আমি একই কষ্ট সহ্য করতে পারব না। জাবিরকে আমি নিজের করে নেবই। এদিকে আয়ুষ শরবতে চুমুক দিয়ে মনে মনে বলে, আমি এখনো ভুলিনি জাবির কিভাবে কলেজ টাইমে তোর জন্য আমার সাথে আমার প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল। হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম, তবে ওই মেয়েটাকে আমি সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু তুই ওর সামনে আমার অতীত নিয়ে এসে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলি। এখন দেখ আমি কিভাবে তোর জীবনেও ঝড় তুলি। তুইও এবার উপলব্ধি করবি ভালোবাসা হারালে কেমন লাগে। দৃঢ়তা একটা রুমে ঢুকে নিজের অশ্রু বিসর্জন দিয়ে চলছিল। তার চোখের জল যেন কোন বাঁধ মানতে চায় না। দৃঢ়তা এভাবে কাঁদছিলি কি এমন সময় মান্যতা সেখানে চলে এসে বলে, দৃঢ়তা নিজের চোখের জল মুছে বলে, আপু তুমি এসো। আমাকে দেখে তোকে আর নিজের চোখের জল মুছতে হবে না, আমিই তো তোর এই চোখের জলের কারণ, তাই না? না আপু, তুমি ভুল ভাবছ। না, আমি একদম ঠিক ভাবছি। সত্যিই তো, আমার জন্যই তোর আজ এই অবস্থা। আমার জন্য তোকে জাবিরকে বিয়ে করতে হয়েছে, আর এখন আমার জন্যই এই সংসারটা ভাঙতে বসেছে। না আপু, মোটেই এমন না। মিস্টার জাবির তো তোমাকে ভালোবাসে। কিন্তু জানিস, আজ যখন তুই গান বলতে বলতে কাঁদছিলি তখন আমি ওনার চোখে তোর জন্য মায়া দেখেছি। এই মাও যে কোনো সময় ভালোবাসায় পরিণত হবে। না, এমনটা হবে না। আমি ওনাকে ডিভোর্স দিয়ে তোমাদের জীবন থেকে চলে যাব। না, তোকে এমনটা করতে হবে না দৃঢ়তা। আমি একটা কাজ করি, জাবিরের সাথে নিজের বিয়েটা ভেঙে দেই। তারপর তুই জাবিরের সাথে সুখে সংসার কর। আমার আর কি, আবির ভাই তো আমায় ধোঁকা দিয়েছে, বাকিটা জীবন না হয় তার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। সমাজ আমায় ছি ছি করবে, মা বাবার চোখেও একসময় বিষ হয়ে উঠব। সবাই আমায় নোংরা কথায় বিদ্ধ করবে, তারপর না হয় একদিন গলায় ফাঁস দিয়ে। দৃঢ়তা মান্যতার মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, আপু, এসব কি আবোলতাবোল বলছো তুমি? এমন কিচ্ছু হবে না। তুমি মিস্টার জাবিরকে বিয়ে করবে, ওনার সাথে সুখে সংসার করবে, বুঝেছ? কিন্তু তোর সাথে ওনার ডিভোর্সের তো আরও 6 মাস আছে। এই 6 মাসে যদি উনি তোর প্রতি ফুটবল হয়ে যায়, আর এমন কিছু হবে না, তাহলে তো এই 6 মাস তোকে ওনার থেকে দূরে কোথাও থাকতে হবে। বেশ, আমি তোমাদের বিয়ের পরই 6 মাসের জন্য তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। মান্যতা দৃঢ়তাকে জড়িয়ে ধরে মনে মনে বলে, এটাই তো আমি চাইছিলাম। আমি জানতাম এভাবে ব্ল্যাকমেইল করলেই এই বোকা দৃঢ়তা গলে যাবে। এবার আমার আর জাবিরের এক হওয়া আর কেউ আটকাতে পারবে না। দৃঢ়তা নিজের হাতে মান্যতা ও জাবিরের গায়ে হলুদ উপলক্ষে হলুদ বাটছে। আনিকা চৌধুরী কিছু কাজে ব্যস্ত ছিলেন। সেসব কাজ শেষ করে এসে দৃঢ়তাকে এভাবে বসে থেকে হলুদ বাটতে দেখে তিনি ভীষণ রেগে যান। দৃঢ়তার হাত ধরে টেনে তুলে বলেন, এসব কি করছো তুমি দৃঢ়তা? তোমার মাথা ঠিক আছে তো? দৃঢ়তা জোরপূর্বক হেসে বলে, মাথা ঠিক থাকবে না কেন চাচি? আজ আমার বড় বোনের বিয়ে বলে কথা, সেই উপলক্ষে আমি একটু হলুদ বাটতে পারবো না? শুধু হলুদ বাটা কেন, আমি তো আজ আপুকে হলুদও মাখাবো নিজের হাতে। আনিকা চৌধুরী ব্যথাতুর চোখে দৃঢ়তার দিকে তাকান।
অতঃপর তার মাথায় হাত বুলিয়ে বলেন, আমি আল্লাহর কাছে শুধু একটাই জিনিস চাই, আমার জীবনে আমি যেসব কষ্ট দেখেছি তার পুনরাবৃত্তি যেন তোমার জীবনে না ঘটে। তুমি যেন জীবনে সুখের দেখা পাও। আমার ভাগের সুখও আল্লাহ যেন তোমায় দেন। আর জাবিরের মতো কাপুরুষের সাথে অবশ্যই সেই কাঙ্ক্ষিত সুখ তুমি পাবে না। তোমার উপযুক্ত কারো সাথেই যেন সেই সুখের ভাগিদার হও তুমি। আনিকা চৌধুরী এসবই বলছিলেন এমন সময় ললিতা চৌধুরী এসে দৃঢ়তার উদ্দেশ্যে বলেন, এই মেয়ে, তোমার হলুদ বাটা হলো? মান্যতার গায়ে হলুদের সময় তো হয়ে এলো। জি, হয়ে এসেছে, আমি নিয়ে যাচ্ছি। বলেই দৃঢ়তা হলুদগুলো একটা বাটিতে নিয়ে রওনা দেয়। দৃঢ়তা যাওয়ার পরই ললিতা চৌধুরী আনিকা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আপা একটা কথা বলি, কিছু মনে করিও না, তুমি আমার ছেলেকে খুব হিংসা করো তাই না? কি বলছিস তুই ছোট? কেন হিংসা করতে যাব আমি তোর ছেলেকে? সেটা তো তোমার কথা শুনেই বোঝা যায়। আমার ছেলেকে তুমি কাপুরুষ বলো কোন সাহসে? এসব বলে তুমি কি বোঝাতে চাও যে আমি একটা কাপুরুষের জন্ম দিয়েছিলাম? আরে তর্কের খাতিরে ধরেই নিচ্ছি আমি একটা কাপুরুষের জন্ম দিয়েছিলাম, কিন্তু তুমি নিজের কথা ভাবো, তুমি তো একটা মৃত বাচ্চার জন্ম দিয়েছিলে। জীবনে মা ডাক শোনার সৌভাগ্য হয়নি, কতটা পাপী তুমি। ছোট, গলা নামিয়ে। তোমার মতো বন্ধা মানুষের এত উঁচু গলা মানায় না। ললিতা চৌধুরীর কথা শুনে আনিকা চৌধুরীর চোখে জল চলে আসে। তার পুরানো ক্ষত যেন আবার তাজা হয়ে ওঠে। মনে পড়ে যায় সন্তান হারানোর বেদনা। দৃঢ়তা হলুদ নিয়ে উপস্থিত হয়েছে গায়ে হলুদের স্থানে। অতঃপর সবাই মিলে ভীষণ আনন্দ করে গায়ে হলুদের আয়োজন শুরু হবে। মান্যতার কিছু বান্ধবী ও জাবিরদের কিছু আত্মীয় স্বজন উপস্থিত আছে এখানে। মান্যতারই এক বান্ধবী দৃঢ়তার উদ্দেশ্যে বলে, তোমাকে দেখে আমি সত্যিই ভীষণ অবাক হচ্ছি দৃঢ়তা। তুমি কিভাবে এত সহজে নিজের স্বামীর ভাগ কাউকে ছেড়ে দিলে? আমি হলে তো কখনোই পারতাম না। দৃঢ়তা কিছু বলার আগেই মান্যতা বলে ওঠে, সবাইকে কি তোরা নিজেদের মতো হিংসুটে আর স্বার্থপর ভাবিস? আমার বোন মোটেই অমন নয়। ও বুঝদার। ও জানে জাবির শুধু আমাকে ভালোবাসে আর ওর মনে অনুভূতি শুধু আমার জন্য। সেজন্যই আর আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ ও চায় আমি আর জাবির সুখী হই। তাছাড়া আমার বোনের কি কোন দিক দিয়ে কম আছে নাকি? দেখবি ও জীবনে আরও ভালো জীবনসঙ্গী পাবে, যে ওকে সুখী রাখবে। এবার মান্যতার সেই বান্ধবী মান্যতার উদ্দেশ্যে বলে, সে তো চাইলে তুইও অন্য একটা জীবনসঙ্গী বেছে নিতে পারতি। এভাবে নিজের বোনের সংসার ভাঙছিস কেন? দৃঢ়তা বলে ওঠে, আপু আমার সংসার ভাঙছে না। এই সংসারটা কখনো আমি গড়িইনি। এই পরিবারে কেউ আমায় মেনে নেয়নি আর হয়তো কখনো মানতও না। তাই এই নিয়ে আপুর উপর আমার কোন রাগ নেই। মান্যতা হেসে বলে, দেখলি এই হলো আমাদের দৃঢ়তা। ওকে দেখে কিছু শেখ। তৎমধ্যে আমিনা চৌধুরী সেখানে উপস্থিত হন। তাকে দেখেই মান্যতা সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম সালাম। তা তোমরা সবাই এখনো হাত গুটিয়ে বসে আছো কেন? গায়ে হলুদের আচার শুরু করো। জি। দৃঢ়তা, তুই প্রথম আমার গায়ে হলুদ লাগা। আমি? হ্যাঁ, তুই। আমি চাই আমার গায়ে প্রথম তোর হাতের ছোঁয়া হলুদের স্পর্শ লাগুক। আচ্ছা। বলেই দৃঢ়তা হলুদ নিয়ে এগিয়ে যায় মান্যতার দিকে। মান্যতার গায়ে হলুদ মাখিয়ে দেয়। মান্যতা আশেপাশে তাকিয়ে সুযোগ বুঝে দৃঢ়তার কানে কানে বলে, কালকে কি বলেছিলাম মনে আছে তো? আজ আমার বিয়েটা হওয়ার আগেই তুই দূরে কোথাও চলে যা প্লিজ। দৃঢ়তা বলে, আমার সব মনে আপু। তুমি কিছু চিন্তা করো না, আমি চলে যাব অনেক দূরে। তারপর একেবারে 6 মাস পর ফেরত আসব। আমিনা চৌধুরী দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবেন, এই বিয়েটাতে যাতে কোন বাধা না আসে সেটা আমায় দেখতে হবে। অনেক কষ্টে এই দৃঢ়তাকে দূর করতে পেরেছি, এবার বড় বৌমাকে বের করার পালা। পুরো বাড়ি আলোকসজ্জা ও বাদ্যযন্ত্রের শব্দে ম করছে। বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে চৌধুরী বাড়িময়। এই আয়োজনের মধ্যেই দৃঢ়তাও অনেক সুন্দরভাবে সেজেছে। তার পরনে একটা হলুদ শাড়ি। এই সাজ নিয়েই সে প্রথমে মনোয়ারা বেগমের সাথে দেখা করল। মনোয়ারা বেগম দৃঢ়তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে বললেন, মান্যতা অনেক বড় অন্যায় করল তোর সাথে, দেখবি ও কখনো সুখী হবে না। দৃঢ়তা বলল, ধুর,
নিজের মেয়েকে কেউ এমন অভিশাপ দেয়। তুমি দোয়া করো যে আপু যেন সুখী হয়। তুই সত্যিই অনন্য দৃঢ়তা। তোর মতো খাঁটি সোনার মূল্য যারা দিতে পারেনি তারা একদিন ঠিকই পস্তাবে দেখিস। অতঃপর দৃঢ়তা মনোয়ারা বেগমের রুম থেকে বের হয় জাবিরের রুমের দিকে যায়। জাবির তখন বরবেশে বিয়ের আসরে যাওয়ার জন্য প্রস্তুত। দৃঢ়তাকে দেখেই সে দাঁড়িয়ে যায়। দৃঢ়তা হেসে বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে, তবে পাগড়িটা একটু ঠিক করে নিন। দৃঢ়তার কণ্ঠে চাপা কষ্ট ছিল, যা জাবির বুঝতে পারে। আজ কেন জানি তারও ভীষণ কষ্ট অনুভূত হচ্ছে। জাবির বুঝতে পারছে না এর কারণ কি। সে তো মান্যতাকেই বিয়ে করতে চেয়েছিল, তাহলে এখন কেন কষ্ট হচ্ছে। এর মধ্যে দৃঢ়তা একটা চিঠি বের করে জাবিরের হাতে দিয়ে বলে, এটা রাখুন। এই চিঠিটা আজ আপনার বিয়ের পরই খুলবেন, কেমন? আর হ্যাঁ, কাউকে বলবেন না এটার ব্যাপারে। কি আছে এই চিঠিতে সেটা পড়লেই বুঝতে পারবেন। বলেই দৃঢ়তা পিছন ফিরে চলতে শুরু করে। কারণ আর একটু সময় সেখানে থাকলে যে সে নিজের চোখের জলকে নিয়ন্ত্রণ করতে পারত না। দৃঢ়তা জাবিরের কথা ভেবে বলে, আজ আপনাকে আমি চিরদিনের জন্য মুক্তি দিলাম। এরপর আপনি হাজার চাইলেও আমি আর ফিরব না আপনার জীবনে। এখন আমি রওনা দেব এক অজানা গন্তব্যে। আনিকা চাচি, আমায় ক্ষমা করবেন। আপনার থেকে বিদায় নেয়া হলো না, কি করব বলুন? আপনার সামনে গেলেই যে আমি ফুটবল হয়ে পড়তাম। আমায় দেখলেই আমার মনের কথা বুঝে যেতেন আপনি। তবে আমি কথা দিচ্ছি 6 মাস বা 1 বছর পর ফিরে এসে সবার আগে আমি আপনার সাথেই দেখা করব। জাবির ও মান্যতাকে সামনাসামনি বসানো হয়েছে বিয়ের আসরে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছেন। সবকিছু ঠিকভাবে হতে দেখে আমিনা চৌধুরী ও ললিতা চৌধুরী ভীষণ খুশি। মান্যতাও ভীষণ খুশি, কিন্তু জাবির কেন জানি খুব একটা খুশি হতে পারছে না। তার বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হচ্ছে। বারবার দৃঢ়তার কথাই মনে পড়ছে। এর মধ্যে কাজী সাহেব মান্যতাকে বলেন, মা, এবার কবুল বলো। মান্যতা হাসিমুখে কবুল বলতেই যাবে এমন সময় হঠাৎ করে দৌড়ে বিয়ের আসরে এসে উপস্থিত হয় এক যুবক। এসেই বলে, মান্যতা, তুমি কবুল বলো না। তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না। মান্যতা কণ্ঠটা শুনেই হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে যুবকটির দিকে তাকিয়ে বলে, আবির ভাই, তুমি? মান্যতাসহ উপস্থিত সবাই হতবাক চোখে আবিরের দিকে তাকিয়ে থাকে। মান্যতা বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে ছুটে যায় আবিরের কাছে। অতঃপর বলে, আবির ভাই, তুমি কোথা থেকে এলে? তুমি তো আমায় ছেড়ে পালিয়ে গিয়েছিলে। তোমায় ভরসা করে আমি বিয়ের আসর থেকে পালিয়ে গেছিলাম, আর তুমি তার বিনিময়ে আমায় ধোঁকা দিলে। আবির বলে, আমি তোকে ধোঁকা দেইনি মান্যতা। আমি সেই দিন কাজী ডেকে তোকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায়। আবির আর কিছু বলার আগেই আমিনা চৌধুরী বলে ওঠেন, সিকিউরিটি, কোথায় তোমরা? এভাবে হুট করে যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, এসবের জন্য কি তোমাদের বেতন দেয়া হয়? দ্রুত এসে একে বের করে দাও। আর মান্যতা, তুমি এসে বিয়ের আসরে বসো। এই প্রতারকের কথা শোনার কোন দরকার নেই। মান্যতা আমিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, দাদি, প্লিজ একটু অপেক্ষা করুন। আবির ভাইয়ের থেকে আমায় শুনতে দিন সবটা। ওর কথা কি শুনবে তুমি? ও যা বলবে সব মিথ্যা। যেই ছেলে তোমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গেছিল তার কথা বিশ্বাস করবে তুমি? আবির এবার রাগী স্বরে বলে, চুপ করুন আপনারা। আজ আমি আপনাদের সব অপকর্ম তুলে ধরব। জানিস মান্যতা, যেদিন আমি আমাদের বিয়ের জন্য কাজী ডাকতে গেছিলাম সেদিন হঠাৎ রাস্তার মাঝে একটা কালো গাড়িতে করে কিছু মুখোশ পরা লোক এসে আমায় তুলে নিয়ে যায়। এরপর তারা আমায় নিয়ে গিয়ে এতদিন একটা বদ্ধ ঘরে আটকে রেখেছিল। এজন্যই আমি এতদিন তোর কাছে ফিরতে পারিনি। কিন্তু আমি রোজ ওই লোকগুলোর কথা শুনতাম যে ওদের ফোনে কেউ বলতো আমাকে বেঁধে রাখতে। এমনকি গতকাল তো ওরা আমায় মেরে ফেলারও পরিকল্পনা করেছিল, কিন্তু আমি চালাকি করে পালিয়ে আসি। তারপর সিলেট থেকে সোজা ঢাকার বাস ধরে আজ ঢাকায় আসি। প্রথমেই আমি তোদের বাসায় যাই, কিন্তু সেখানে তোর খোঁজ পাই না। তারপর তোর কিছু প্রতিবেশীর সাথে কথা বলে সবটা জেনে এখানে ছুটে এলাম। কিন্তু এখানে এসে এমন কিছু দেখব ভাবিনি। তুই আমাকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করবি মান্যতা?
মান্যতা ক্রন্দনরত স্বরে বলে, না, আমি শুধু তোমাকে ভালোবাসি আবির ভাই। এই বিয়েটা তো আমি বাধ্য হয়ে করছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুমি আমায় ঠকিয়ে পালিয়ে গেছ। আবির কখনো তার মান্যতাকে ফেলে পালাতে পারে? ললিতা চৌধুরী আমিনা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আম্মা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিনা চৌধুরী এগিয়ে এসে মান্যতাকে বলেন, এই প্রতারককে তুমি বিশ্বাস করবে মান্যতা? আমরা এত কিছুর পরেও তোমাকে আমাদের বাড়ির বউয়ের স্বীকৃতি দিতে রাজি হয়েছি, আর তুমি? মান্যতা বলে, আমার উপর কোন দয়া করেননি আপনারা? আপনাদের বাড়ির ছেলেই তো আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল। এজন্য তো আমার বোনটাকে ত্যাগ করতেও দুবার ভাবেনি। এখন আমি বুঝতে পারছি এসব কিছু আপনাদেরই প্ল্যান। মিস্টার জাবির, আপনি নিশ্চয়ই আবির ভাইকে আটকে রেখেছিলেন, তাই না? যাতে করে আমায় নিজের করে পেতে পারেন। জাবির বলে ওঠে, এসব তুমি কি বলছো মান্যতা? আমি কেন এমন কিছু করতে যাব? যে আমাকে পাবার জন্য দৃঢ়তার মতো এত ভালো একটা মেয়েকে ছেড়ে দিতে পারে, তার জন্য? আর এটা এমন কি? কিন্তু আপনি কান খুলে শুনে রাখুন মিস্টার জাবির, আমি আপনাকে বিয়ে করব না। আপনার ইচ্ছা কখনোই পূরণ হবে না। আপনি আমায় পাবেন না। মান্যতার বাবা আলমগীর খান এগিয়ে এসে মান্যতার হাত ধরে বলেন, এসব কি বলছিস তুই পাগলের মতো? একবার যেই বোকামি করেছিস সেটা আর দ্বিতীয়বার করিস না। জাবিরের মতো ভালো ছেলে আর পাবি না। এই আবিরকে বিশ্বাস করিস না তুই। ব্যাস আব্বু, তোমার থেকে আমি আর কিছু শুনতে চাই না। তুমি বাবা হিসেবে নয়, একজন ব্যবসায়ী হিসেবে আমার আর জাবির চৌধুরীর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, সেটা কি আমি বুঝি না? আমিও বোকা ছিলাম যে এই জঘন্য লোকটার জীবনে ফেরার জন্য নিজের বোন দৃঢ়তাকে কত কষ্ট দিলাম। তুমিও নিজের ভাতিজির সংসার ভাঙার আগে দুবার ভাবনি। যদিও একদিক দিয়ে ভালোই হয়েছে। দৃঢ়তা এই জাবির চৌধুরীর মতো জঘন্য লোককে ডিজার্ভ করে না। আমি আশা করব ও যেখানেই গেছে ভালো কাউকে পাক, তাকে নিয়ে সুখী হোক। মনোয়ারা বেগম এগিয়ে এসে বলেন, কি বলছিস তুই? কোথায় গেছে দৃঢ়তা? জানি না, কিন্তু যেখানেই গেছে সেখানে সুখী হোক। এখন আমি এসব নিয়ে আর কিছু বলতে চাই না। আমি এখন আবির ভাইকে বিয়ে করে নিতে চাই। বলা তো যায় না, চারপাশে যা শকুন আর ঈগলের কারবার, কখন কার নজর লেগে আবার আমরা আলাদা হয়ে যাই। আমিনা চৌধুরী ক্ষোভে ফেটে পড়ে বলেন, এই মেয়ে এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কি ভেবেছ টাকি তুমি? তোমাকে বিয়ে না করলে আমার নাতি মরে যাবে? মোটেই না, এটা তো আমাদের মহানুভবতা যে আমরা তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে সুযোগ দিয়েছিলাম। তুমি বা তোমার বোনকেও আমার নাতির যোগ্য না। ওর জন্য আমি আরও ভালো মেয়ে খুঁজে বের করব। মান্যতা বলে, ভালো মেয়ে পরে খুঁজবেন, আগে পুলিশের মামলা সামলান। আপনাদের নামে আমি প্রতারণা ও অপহরণের কেস করব। আবির ভাইকে আটকে রাখার জন্য আপনার নাতিকে আমি জেলের ভাত খাওয়াব। ললিতা চৌধুরী এগিয়ে এসে বলেন, মান্যতা, তোমার এত বড় সাহস আমার ছেলেকে জেলের ভাত খাওয়াতে চাও? তোমাকে তো আমি। বলেই যেই না মান্যতার গায়ে হাত তুলতে যাবে, এমন সময় মান্যতা তার হাতটা ধরে বলে, খবরদার, আমি দৃঢ়তা নই। আপনার ভাগ্য ভালো যে আমি আপনার ছেলের বউ হয়ে আসিনি, না হলে আমার উপর হাত তুললে না হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখে দিতাম। বলেই সে ললিতা চৌধুরীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আবিরের হাত ধরে বলে, চলো এখন এখান থেকে। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেই। কেউ আমাদের বিয়ে মানুক বা না মানুক তাতে কিছু যায় আসে না। বলেই তারা বেরিয়ে যায়। মনোয়ারা বেগম আহাজারি করে বলেন, আমার দৃঢ়তা কোথায় গেল? এদিকে আকস্মিকতায় বিধ্বস্ত জাবিরের হঠাৎ দৃঢ়তার দেয়া চিঠিটার কথা মনে পড়ে। চিঠিটা সে নিজের ঘরে রেখেছিল, তাই ছুটে যায় চিঠিটা পড়তে। আনিকা চৌধুরী এতক্ষণ ঘরের ভেতরে থেকে সব দেখছিলেন। এবার তিনি বাইরে এসে আমিনা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, আজ আরও একবার আপনার করা অন্যায়ের জন্য আরও কয়েকটা জীবন তছনছ হয়ে গেল। আমি বুঝি না, এত অন্যায় করার পরও কি আপনার পাপের ঘরা পূর্ণ হয়নি? আজরাইল কি আপনাকে চোখে দেখে না? বড় বৌমা দৃঢ়তা ট্রেনে করে যাচ্ছিল এক অজানা গন্তব্যের দিকে। চাঁদনি রাতের হালকা আলোয় বাইরের কিছু দৃশ্য দেখা যাচ্ছিল। ট্রেনের শব্দ তার কানে লাগছিল।
এই ট্রেনের মতো দৃঢ়তাও আজ ছুটে চলেছে এক অজানা গন্তব্যে। দৃঢ়তা এবার মনে মনে বলে, যেই দৃঢ়তাকে এতদিন সবাই চিনত সেই দৃঢ়তা আর থাকবে না। এরপর আবার যখন আমি ফিরব এই ঢাকা শহরে তখন সবাই এক নতুন দৃঢ়তাকে দেখতে পাবে। বলেই সে ঢাকা চট্টগ্রামগামী ট্রেনটির টিকিটে একবার চোখ বুলিয়ে বলে, চট্টগ্রাম, এই শহরেই এক নতুন দৃঢ়তার উত্থান ঘটবে। দৃঢ়তা চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছে ট্রেন থেকে নামে। এই শহর তার কাছে বড্ড অচেনা, সে জানেও না এখন কোথাও যাবে, তবুও অক্লান্ত মুসাফিরের মতো পথ চলতে শুরু করল। সময় তখন মাঝরাত। এত রাতে চলাফেরা একটা মেয়ের জন্য নিরাপদ না। দৃঢ়তারও একটু ভয় করছে এখন। কিন্তু এখন আপাতত তার অন্য কোন উপায়ও নেই। একটু দূরে গিয়ে একটা সিএনজি নিয়ে সেখানে উঠে পড়ল দৃঢ়তা। তবে সিএনজিতে ওঠার পর থেকেই লক্ষ্য করল যে সিএনজি চালক তার দিকে কিরকম অদ্ভুতভাবে তাকাচ্ছিল। ব্যাপারটা তার খটকা লাগে, তবুও সে বলে, ভাইয়া আমাকে একটু হালিশহরের দিকে নিয়ে চলুন। সিএনজি চালক হঠাৎ বলে উঠল, আপনি কি এই শহরে নতুন ম্যাডাম? হ্যাঁ, মানে ওই আর কি। দৃঢ়তা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, কিন্তু তার ভীষণ ভয়ও করছিল। দৃঢ়তা চোখ বন্ধ করে মনে মনে বলে, হে আল্লাহ, একবার শুধু আমার সুস্থ স্বাভাবিকভাবে হালিশহরে পৌঁছে দাও। ওখানে গিয়ে কোন ঘর ভাড়া নিয়ে থাকতে হবে, আপাতত যা জমানো টাকা আছে সেসব দিয়েই চলতে হবে। তারপর দেখা যাক কোন কাজের জোগাড় করতে পারি যদি। দৃঢ়তার ভাবনার মাঝেই হঠাৎ করে সিএনজি চালক সিএনজিটা ঘুরিয়ে একটা অন্ধকার পথে নিয়ে যেতে থাকে। দৃঢ়তা বলে ওঠে, ভাইয়া এটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? দেখে তো মনে হচ্ছে এটা জঙ্গলময় একটা পথ। এটা একটা শর্টকাট পথ ম্যাম, আপনি তো এই শহরে নতুন তাই জানেন না। সিএনজি চালকের কথায় কেন জানি দৃঢ়তা একটুও ভরসা পায় না, তার মনে একটা খটকা লাগে। তাই সে নিজের ফোন বের করে গুগল ম্যাপে সার্চ দেয়। অতঃপর যখন দেখে এই রাস্তা হালিশহরের দিকে নয় বরং বান্দরবনের দিকে যাচ্ছে তখন সে বলে ওঠে, ভাইয়া, গাড়ি থামান। এটা আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো হালিশহরের পথ না। কিন্তু সিএনজি চালক তার কথা শোনে না। আরও জোরে সিএনজি চালাতে শুরু করে। দৃঢ়তা এবার ভয়ে ভয়ে ফোন বের করে 999 কল করতে চায়। এমন সময় সিএনজি চালক গাড়ি থামিয়ে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে তার গলায় একটা চাকু ধরে বলে, চুপ, একদম চালাকি করার চেষ্টা করবি না, না হলে জানে মেরে দেব। দৃঢ়তা ভয়ে গুটিয়ে যায়। চোখ বন্ধ করে বলে, হায় আল্লাহ, এ তুমি আমায় কোন বিপদে ফেললে? তাহলে কি আজই এই পৃথিবীতে আমার শেষ দিন? জাবির নিজের রুমে এসে দরজা বন্ধ করে দৃঢ়তার লেখা চিঠিটা হাতে নিয়ে বসে আছে। বারবার করে সে চিঠিতে লেখা হৃদয়বিদারক কথাগুলো পড়ছে। মিস্টার জাবির, আপনাকে দেয়া এটাই হয়তো আমার প্রথম এবং শেষ চিঠি। প্রথমেই আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই। আশা করি যাকে ভালোবেসে আপনি নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তার সাথে অনেক সুখী হবেন। মান্যতা আপু আর আপনি হয়তো একে অপরের জন্য তৈরি। আমি হয়তো তৃতীয় ব্যক্তি হয়ে আপনাদের মাঝে চলে এসেছিলাম। তবে যাই হোক, এত কিছুর পরে যে আপনারা এক হতে চলেছেন এটাই অনেক। আপনাদের মাঝে আর আমি দেয়াল হয়ে দাঁড়াতে চাই না। তাই আপনাদের দৃশ্যসীমার বাইরে অনেক দূরে চলে যাচ্ছি। তবে কোন চিন্তা করবেন না, 6 মাস পর আমি ঠিকই ফিরে আসব। ফিরে এসে আপনাকে এই মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি দেব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন এবং মান্যতা আপুরও। আবারও আপনাদের জন্য শুভকামনা জানিয়ে চিঠিটা এখানেই শেষ করছি। চিঠিটা পড়ে জাবির ভীষণ অস্থির বোধ করছিল। আচমকা সে উঠে দাঁড়ায়। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। জাবির দেয়ালে আঘাত করতে করতে নিজের হাতের রক্ত বের করে ফেলে। তবুও এ যন্ত্রণা যেন তার হৃদয়ের অসীম যন্ত্রণার কাছে কিছুই না। জাবির বলে, আমি ভুল ছিলাম দৃঢ়তা। তাই তোমার মতো একটা ভালো মেয়েকে আমি এত কষ্ট দিয়েছি। হিরে ফেলে কাচের পেছনে ছুটেছি। তবে এবার আর না। এবার আমি নিজের সব ভুল শুধরে নেব। তোমাকে আবার আমি নিজের করে নেব। বলেই জাবির ঘর থেকে বের হয়। অতঃপর ড্রয়িং রুমে যেতেই ললিতা চৌধুরী তার পথ আটকে বলেন, এত রাতে তুমি কোথায় যাচ্ছ জাবির? আমাকে আজ আটকিও না, আম্মু।
আমি যা ভুল করেছি এবার তা সংশোধন করতে হবে। মানে কি বলছো তুমি? আমি দৃঢ়তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এমন সময় আমিনা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলেন, ওই মেয়ে আর এই বাড়িতে ফিরবে না। আমি সেটা বরদাস্ত করব না। দাদি, এত কিছু ঘটে যাবার পরেও তুমি এই কথা বলবে? হ্যাঁ, বলবো। আমি তোমার জন্য মেয়ে দেখা শুরু করছি। চৌধুরী পরিবারের এত খারাপ দিন আসেনি যে দৃঢ়তার মতো মেয়েকে মাথায় তুলে ফিরিয়ে আনতে হবে। ও যেখানে গেছে যাক, এমনিতেই ওর বোন আমাদের কম অপমান করেনি। তোমরা যাই বলো, আমি আর তোমাদের কোন কথা শুনব না। তোমাদের কথা শুনে আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আর না। এবার সব শোধরানোর পালা। আনিকা চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন, কিন্তু জাবির, কিছু ভুল এমন আছে যা সময়মতো শোধরাতে না পারলে আর কখনো শোধরানো যায় না। দৃঢ়তার সাথে তুমি যতটা অন্যায় করেছ তারপর ওকে আর নিজের জীবনে ফিরে পাওয়ার আশাও করো না। আর কে কি করবে জানি না, কিন্তু আমি দৃঢ়তাকে তোমার জীবনে ফিরতে দেব না। চাচি, তুমি এই কথা বলছো? কিন্তু তুমিই তো চেয়েছিলে যে আমি দৃঢ়তার সাথে সংসার করি। চেয়েছিলাম, কিন্তু এখন আর চাই না। কারণ দৃঢ়তা একটা খাঁটি সোনা, আর খাঁটি সোনা সবার গায়ে মানায় না। বলেই তিনি আমিনা চৌধুরীর দিকে রাগী চোখে তাকান। জাবির বলে ওঠে, তোমরা যা খুশি বলো, কিন্তু আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব, দৃঢ়তাকে ফিরিয়ে আনবই। বলেই জাবির বেরিয়ে যায়। ললিতা চৌধুরী বলে ওঠেন, জাবির, শোনো, আমার কথা এভাবে যেও না। কিন্তু জাবির দাঁড়ায় না। ললিতা চৌধুরী এবার সব রাগ আনিকা চৌধুরীর উপর উগরে দিয়ে বলেন, তুমি আমার ছেলেকে উস্কে দিয়েছ, তাই না? আমার ছেলেটার সাথে তুমি সবসময় এমন শত্রুতা করো, নিজে তো মা হতে পারোনি, সেই রাগ আমার ছেলের উপর মেটাও। ছোট, মুখ সামলে কথা বল, না হলে। আমিনা চৌধুরী বলে ওঠেন, কেন মুখ সামলাবে ও? ভুল কিছু বলেছে কি? যা সত্য তাই বলেছে। আনিকা চৌধুরী এবার দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আসল সত্য কি আম্মা? সেটা কি আপনি আমায় বলবেন কখনো? জানেন কি, আমার কেন জানি আজও বিশ্বাস হয় না যে আমি একটা মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম। কারণ আমার সন্তান জন্মানোর পর আমি তার কান্নার আওয়াজ শুনেছিলাম, কিন্তু তারপর হঠাৎ করেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর জ্ঞান ফেরার পর জানতে পারি আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। আচ্ছা, এমন নয় তো যে আপনারাই চক্রান্ত করে আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিয়েছেন? কথাটা শোনামাত্রই ললিতা চৌধুরী ভয়ার্ত চোখে আমিনা চৌধুরীর দিকে তাকিয়ে ঢোক গেলেন। তবে আমিনা চৌধুরী ইশারা করে তাকে স্থির থাকতে বলেন। তবুও ললিতা চৌধুরী তোতলাতে তোতলাতে বলেন, মানে কি বলতে চাইছে আপনি আপা? আমিনা চৌধুরী স্পষ্ট বলে দেন, তোমার সন্তান মারা গেছে আর এটাই চরম সত্য, বাস্তবতা মেনে নাও। বলেই তিনি চলে যান। দৃঢ়তা সুযোগ বুঝে সিএনজি থেকে নেমে প্রাণপণে দৌড় দেয়। সিএনজি চালক তার পিছু ছুটছিল, এভাবে দৌড়ানোর দৃঢ়তা কোন কিছু খেয়াল করতে পারে না। হঠাৎ করে তার সামনে একটি গাড়ি চলে আসে এবং সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছু সময় পর একটা যুবক গাড়ি থেকে বেরিয়ে আসে, অতঃপর নিজের চশমা খুলে বলে, হোয়াট দ্য হেল। দৃঢ়তা ভয়ে ভয়ে রাস্তার এক কোণে গিয়েছিল দাঁড়ায়। গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে ভীষণ আঘাত পেয়েছে, হাত ও পায়ের গোড়ালিতে বেশ ভালোই ক্ষত হয়েছে। ভাগ্যিস সঠিক সময় গাড়িটা থেমে গিয়েছিল, না হলে আরও বড় কোন ক্ষতি হয়ে যেতে পারত। এসব ভেবেই দৃঢ়তা দীর্ঘ শ্বাস ফেলে। এমন সময় গাড়ি থেকে নেমে আসা যুবকটি তার দিকে এগিয়ে এসে বলে, আপনি ঠিক আছেন তো? এত রাতে এভাবে উন্মাদের মতো দৌড়াচ্ছিলেন কেন? আমি সঠিক সময় গাড়ি না থামালে আজ কত বড় দুর্ঘটনা ঘটতে পারত জানেন? রাতের আধারে অন্ধকার সড়কে কোন ল্যাম্পপোস্ট নেই, তাই দৃঢ়তা যুবকটির মুখ স্পষ্ট দেখতে পেল না। তবে তার কথা শুনে ভীষণ নির্ভরযোগ্য মানুষ মনে হল। তাই তো এই বিপদের দিনে আকপাচ না ভেবে বলতে লাগল, প্লিজ, আমাকে বাঁচান। ওই লোকটা আমার বড় কোন ক্ষতি করে দেবে। উনি আমার গলায় ছুরি ধরেছিলেন। বলেই কান্না করে ওঠে দৃঢ়তা। যুবকটি দৃঢ়তাকে এভাবে কাঁদতে দেখে উদ্বিগ্ন স্বরে বলে, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না আপনার। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি একজন নেভি অফিসার।
আপনার যদি কোন সমস্যা না থাকে তো আমার সাথে আসুন, আমি আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেব। বলেই যুবকটি দৃঢ়তার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। দৃঢ়তার কেন জানি এই আগন্তুক যুবককে বিশ্বাস করতে খুব ইচ্ছা করল, তাই তো সে যুবকের বাড়িয়ে দেয়া হাতটি ধরল। অতঃপর যুবকটি তাকে ধরে ধরে নিজের গাড়ির কাছে নিয়ে যেতে লাগল। দৃঢ়তা এবার করুণ চোখে নিজের পায়ের দিকে তাকাল। ভীষণ আঘাত পাওয়ায় ঠিকভাবে হাঁটতেও পারছে না সে। যুবকটি বেশ যত্ন সহকারেই তাকে নিজের গাড়িতে তুলল। অতঃপর সামন ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির ভেতরে লাইট জ্বালানোর পরই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে যুবকটির মুখশ্রী স্পষ্ট দেখতে পেল দৃঢ়তা। শ্যামবর্ণের পুরুষটিকে নিঃসন্দেহে সুদর্শন বলা যায়। দেখে বোঝা যাচ্ছে তার বেশ পেটানো বলিষ্ঠ দেহ। দৃঢ়তা বেশিক্ষণ যুবকটির দিকে না তাকিয়ে চোখ নামিয়ে নিল। যুবকটি দৃঢ়তার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নিন, এটা খেয়ে নিন, ভালো লাগবে। দৃঢ়তা নিল পানির বোতলটা। ঢকঢক করে পানি খেল। যুবকটি গাড়ি স্টার্ট করল। যুবকটি গাড়ি চালাতে চালাতেই হঠাৎ করে বলল, আপনার নাম কি জানতে পারি? আর আপনি থাকেন কোথায় সেটা বলুন, আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে আসি। আমার নাম দৃঢ়তা, আমার বাসা ঢাকায়। কি বলেন, ঢাকা? কিন্তু এখন তো আপনাকে ঢাকায় রেখে আসা সম্ভব নয়। আপনার কি এখানে কোন চেনাজানা কেউ আছে? না, এখানে আমার চেনাজানা কেউ নেই। তাহলে কি ঢাকাতেই ফিরতে চান? না, আমি ঢাকায় ফিরতে চাই না। আপনি আমায় হালিশহরের কাছে নামিয়ে দিয়ে আসুন প্লিজ। আমি নিজের কোন একটা ব্যবস্থা করে নেব। আপনার চেনাজানা কেউ নেই এখানে, আবার আপনি নিজের বাড়িতেও ফিরতে চান না। তাহলে এখানে একা কি করবেন আপনি? আবার যদি কোন বিপদে পড়েন? আমার কথা এত ভাবতে হবে না আপনাকে। আমি যা বলছি তাই করুন। কথাটা বেশ বিরক্ত হয়ে বলে দৃঢ়তা। যুবকটি উত্তরে বলে, আপনাকে যখন আমি উদ্ধার করেছি তখন আপনার দায়িত্ব আমার। আমি জানি না আপনি কেন এমন সব অদ্ভুত কথাবার্তা বলছেন, কিন্তু আপনাকে এভাবে একা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার উপর একটু ভরসা রাখুন, আমি আপনাকে নিরাপদ একটা স্থানেই নিয়ে যাব। বলেই যুবকটি নিজের মতো গাড়ি চালাতে শুরু করল। দৃঢ়তা বুঝল না তার কি এই যুবকটির উপর ভরসা করা উচিত নাকি নয়, কিন্তু কোন প্রতিবাদও জানাল না। কয়েক ঘন্টা পর যুবকটি গাড়ি এনে থামালো একটি ফ্ল্যাটের সামনে। অতঃপর দৃঢ়তাকে গাড়ি থেকে নামতে বলল। দৃঢ়তা এবার কিছু ভয় পেয়ে বলল, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? ভয় পাবেন না, এটা একটা নিরাপদ স্থান। এখানে আমার খুব ভরসাযোগ্য একজন মানুষ থাকে, তার ভরসাতেই আপনাকে নিয়ে এসেছি। বলেই যুবকটি দৃঢ়তাকে আস্তে করে গাড়ি থেকে নামায়। অতঃপর দৃঢ়তাকে নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে লিফটে উঠে। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায় ৮ম ফ্লোরে গিয়ে। যুবকটি দৃঢ়তাকে নিয়ে লিফট থেকে নামে। অতঃপর একটু এগিয়ে গিয়ে একটা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়। কিছু সময় পর একজন মহিলা এসে দরজা খুলে দেয়। যুবকটি মহিলাটিকে দেখেই স্মিত হাসে। অতঃপর বলে, আসসালামু আলাইকুম ভাবি, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে খুব বিপদে পড়েই আপনার কাছে আসা, বুঝতে পারছিলাম না কি করব। মিষ্টি যুবকটির কথার প্রত্যুত্তরে বলে, কি হয়েছে সবটা আমায় নির্ভয়ে বলো। আসলে আমি আজ রাতে একটা মিশন শেষ করে ফিরছিলাম, এমন সময় রাস্তায় এই মেয়েটি আমার গাড়ির সামনে চলে আসে। আর তারপর যুবকটি মিষ্টিকে সব ঘটনা খুলে বলে। মিষ্টি সব শুনে অবাক হয়ে বলে, কোথায় মেয়েটি? মেয়েটিকে নিয়ে এসো। যুবকটি এবার নিজের পেছনে থাকা দৃঢ়তাকে সামনে নিয়ে আসে। দৃঢ়তাকে দেখামাত্রই মিষ্টি অবাক স্বরে বলে ওঠে, দৃঢ়তা তুমি? দৃঢ়তাও অবাক স্বরে বলে, মিষ্টি আপু। যুবকটি এবার অবাক হয়ে বলে, আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন? চিনব না মানে? দৃঢ়তা তো ভার্সিটিতে আমার জুনিয়র ছিল, কত ভালো ছিল পড়াশোনায়, আর ওর গানের গলাও তো ভীষণ সুন্দর। আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি ফ্রান্সে চলে যাবার পর থেকে ওর সাথে কোন যোগাযোগই ছিল না। আজ এতদিন পর ওকে দেখলাম, তাও এই অবস্থায়। দৃঢ়তা আবেগপ্রবণ হয়ে হঠাৎ মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি দৃঢ়তাকে নিজের বুকে আগলে নিয়ে বলে, কোন চিন্তা করো না,
সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। উনি বোধহয় খুব ভয় পেয়েছেন ভাবি, আপনি ওনাকে ভেতরে নিয়ে যান। তুমিও ভেতরে এসো ইউভান। মিষ্টির কথা শুনে দৃঢ়তা প্রথমবারের মতো জানতে পারল দেবদূত হয়ে যে ব্যক্তিটি আজ তাকে উদ্ধার করল তার নাম ইউভান। নামটা বেশ অদ্ভুত ঠেকল দৃঢ়তার কাছে, কারণ বাঙালি যুবকদের সাধারণত এমন নাম হয় না। এদিকে ইউভান আবারও একটা স্মিত হাসি দিয়ে বলল, আজ না অন্য একদিন, তাছাড়া এখন থেকে তো আমার এখানে আসা যাওয়া চলতেই থাকবে। কারণ আপনার কাছে যে আমার এক দায়িত্ব রেখে যাচ্ছি। যদিও জানি আপনি ওনার যথেষ্ট খেয়াল রাখবেন, তবুও অনুরোধ করছি ওর খেয়াল রাখবেন। এই নিয়ে তোমায় একদম চিন্তা করতে হবে না। দৃঢ়তাকে আমি নিজের বোনের মতো আগলে রাখব। বেশ, নিশ্চিন্ত হলাম। এবার তাহলে আমি আসি ভাবি। বলেই সে এবার দৃঢ়তার দিকে তাকিয়ে বলল, আসি মিস দৃঢ়তা। বলে আবারও সেই স্মিত হাসি দিল। দৃঢ়তা চোখ ভরে সেই হাসিটা দেখল। এই শ্যামপুরুষের হাসিতে যেন এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। ইউভান আর দাঁড়াল না। যেভাবে মুহূর্তের মধ্যে এসেছিল দৃঢ়তার সামনে, ঠিক সেভাবেই হাওয়া হয়ে গেল। মিষ্টি দৃঢ়তাকে বলল, জানো ইউভান আমার স্বামী রাফসানের সাথে নেভিতে একসাথে জব করে। আমার স্বামীর জুনিয়রও। তবে ওদের সম্পর্ক দুই ভাইয়ের মতো। আমাকেও তো ও ভাবির মতোই দেখে। আমরা ফ্রান্স থেকে ফেরার পর মাত্র 2 বছর হলো আমাদের পরিচয়, অথচ এত জলদি কিভাবে আপন করে নিয়েছে। ভীষণ ভালো ছেলে ও। দৃঢ়তাও ইউভানের করা সাহায্যের কথা ভেবে বলে, আসলেই তাই। মনে মনে জাবিরের মতো পুরুষ মানুষের যুগেও এমন স্নিগ্ধ পুরুষ তাহলে আছে পৃথিবীতে। দৃঢ়তা মিষ্টির পাশে বসেছিল। মিষ্টি তাকে নিজের জীবনের সব গল্প বলছিল, ফ্রান্সে নিজের কাটানো অভিজ্ঞতার বিবরণ দিচ্ছিল। দৃঢ়তাও একসময় তার জীবনের সমস্ত কষ্টের কথা বলতে থাকে, যা শুনে মিষ্টি হতবাক হয়ে যায়। দৃঢ়তার মতো এত ভালো একটা মেয়েকে যে এত কিছু সহ্য করতে হয়েছে তা মিষ্টির ধারণার বাইরে ছিল। সব শোনার পর মিষ্টি দৃঢ়তার কাঁধে হাত রেখে বলে, তুমি একদম চিন্তা করো না। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তাদের সেই অন্যায়ের শাস্তি একদিন না একদিন ঠিকই পাবে। এসব কথা বলতে বলতেই রাত পেরিয়ে যায়। সকাল হতেই মিষ্টি বলে ওঠে, ওহ, রাফার আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। আমি তো বুঝতেই পারলাম না। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু। বলেই মিষ্টি কিচেনের দিকে চলে যায়। আর দৃঢ়তা গেস্টরুমের দিকে বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম পেয়ে যায়। আর নিজেদের জীবনের দুঃখগুলোর স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে মিষ্টি কিচেনে গিয়ে রান্না করতে করতে ভাবে, আমার জীবনেও তো এক সময় কত কষ্ট ছিল, রাফসানকে ছাড়া কত দিন থাকতে হয়েছে। নিজের মেয়েটাকেও একা মানুষ করতে হয়েছে, তবে সেসব কষ্টের দিন অতিক্রম করে আজ আমি অনেকটাই সুখী হতে পেরেছি। আশা করি দৃতাও এভাবে একসময় না একসময় সুখের দেখা পাবে। তবে তার জন্য ওর জীবনে একজন ভালো মানুষ আসা দরকার, যে নিজের সবটা দিয়ে ওকে আগলে রাখবে। জাবিরের কাছ থেকে ও যতটা কষ্ট পেয়েছে সব কষ্ট দূর করে দেবে এমন কেউ। মিষ্টির ভাবনার মাঝেই তার স্বামী রাফসান হঠাৎ পেছনে থেকে এসে তাকে জড়িয়ে ধরে। মিষ্টি বলে ওঠে, তুমি আর শোধরালে না। আর শোধরাতেও চাই না। দুজনেই হেসে ওঠে। ইউভান গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে দৃঢ়তার ভাবনায় হারিয়ে যায়। তার চোখের সামনে দৃঢ়তার ভীত ভীত মুখশ্রী ভেসে ওঠে। সেসব ভেবেই ইউভান বলে ওঠে, মেয়েটা অনেক নিষ্পাপ। ওর চোখে মুখে একটা নিষ্পাপ প্রভা রয়েছে। আজকালকার যুগেও এত নিষ্পাপ মেয়ে হয়? আমার তা জানা ছিল না। ইউভান হঠাৎ নিজের জীবনের ব্যাপারে ভাবে। ছোটবেলা থেকে সে বড় হয়েছে চট্টগ্রাম শহরের এক অনাথ আশ্রমে। নিজের মা বাবার পরিচয়ও সে জানে না। তাই জীবনে কখনো ভালোবাসার স্পর্শ পায়নি। স্কুল কলেজ ভার্সিটি লাইফেও তার ভালোবাসার কেউ ছিল না। হাতে গোনা 2-1 বন্ধু ছিল। তার থেকে বেশি কিছু নয়। তবে কর্মজীবনে আসার পর রাফসান ও মিষ্টি তাকে ভাইয়ের মতো ভালোবেসেছে, যা তার মন কেড়েছে। আর আজ এতদিন পর প্রথম কোন মেয়েকে দেখে তার মনে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ইউভান নিজের বুকের বাপাশে হাত রেখে বলে, কেন এমন অনুভূতি হচ্ছে আমার? এর পেছনে কি কোন কারণ আছে?
এই প্রশ্নের কোন উত্তর খুঁজে পায় না ইউভান। তার খুব ভালো লাগছিল এভাবে দৃঢ়তার কথা ভাবতে। তাকে নিয়ে চিন্তা করে যেন ইউভান এক আনন্দের জগতে হারিয়ে যাচ্ছিল। এভাবে গাড়ি চালাতে চালাতে সে এক সময় নিয়ন্ত্রণ হারাতে চলেছিল। এমন সময় হঠাৎ করে সে নিজেকে সামলে নেয় আর বলে, উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। না হলে মেয়েটা নিয়ে স্বপ্ন দেখেই স্বাদ মেটাতে হতো, নিজের করে আর পাওয়া হতো না। বলেই নিজের মাথা চুলকায়। তারপর নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয়। এভাবে অল্প পরিচয় কোন মেয়ের ব্যাপারে এভাবে কি ভাবা যায় নাকি? জাবির সকাল সকাল ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়িতে ফিরল। তার মুখশ্রী একেবারে মলিন। সে এসেই চুপচাপ সোফায় বসে পড়ল। আনিকা চৌধুরী জাবিরকে দেখেই এগিয়ে এসে বললেন, কি হলো তোমার? পেলে ওকে খুঁজে? না, পাইনি। আমি আগেই জানতাম যে নিজের ইচ্ছায় হারায় তাকে খোঁজ করা বৃথা। দৃঢ়তা মনে যতটা কষ্ট নিয়ে এই বাড়ি থেকে গেছে ও নিশ্চয়ই আশেপাশে কোথাও নেই, অনেক দূরেই কোথাও গেছে। আর ও ফেরার জন্য তো যায়নি, চলে যাওয়ার জন্যই গেছে। আর আসবে না ও। হয়তো কোন এক সময় আসবে, তবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে নয়, ভাঙতে। আর আমিও সেটাই চাই। চাচি, এমন কথা বলো না দয়া করে। ধৃতাকে ফিরতেই হবে আমার কাছে। আমি নিজের সব অপরাধ স্বীকার করছি, কিন্তু এখন তো আর তা শোধরানোর সময় নেই। ওকে শুধু একবার ফিরতে দাও, তারপর আমি আগে ওকে যত কষ্ট দিয়েছি এখন ওকে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে ওর মন জয় করব। সেই সুযোগ আর ও তোমায় দেবে না জাবির, আর না ভাগ্য তোমায় দেবে। আমার কেন জানি মনে হয় দৃঢ়তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে আল্লাহ নিশ্চয়ই অনেক ভালো কিছু লিখে রেখেছে। তোমার মতো কেউ ওকে ডিজার্ভ করে না। ও ভালো কাউকেই পাবে না। দৃঢ়তা শুধু আমারই হবে। ও এই পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি ফেরত আনবই। গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলে ওকে নিজের করে নেব। উপর থেকে আমিনা চৌধুরী ও ললিতা চৌধুরী তার সমস্ত কথা শুনতে থাকে। ললিতা চৌধুরী কান্নারত স্বরে বলেন, দেখছেন তো আম্মা, কিভাবে আমার ছেলেটার মগজঝোলাই করতে চাইছে। আমার যেই ছেলেকে ওই দৃঢ়তাকে সহ্য করতে পারছে না, সে এখন ওই মেয়েটাকেই বিয়ে করতে চাইছে। এর একটা বিহিত করুন আপনি। মান্যতাকে আমি আর কিছুতেই এই বাড়িতে ফিরতে দেব না ছোট বৌমা। আর সে জন্য কি করতে হবে তা আমার আগে থেকেই চিন্তা ভাবনা করা আছে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। বলুন আমায় কি করতে হবে। তুমি তোমার ছেলেকে গিয়ে বলো আমি অনেক অসুস্থ, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা। জাবির বসে আছে আমিনা চৌধুরীর মাথার কাছে। আমিনা চৌধুরী গোঙাতে গোঙাতে বলেন, আমি বোধহয় আর বাঁচব না দাদু ভাই। জলিল চৌধুরীও ছিলেন সেখানে, তিনি বলেন, এমন কথা বলবেন না আম্মা, আপনার কিছু হবে না। ললিতা চৌধুরীও বলেন, হ্যাঁ আম্মা, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আনিকা চৌধুরী দূরে দাঁড়িয়ে আমিনা চৌধুরীর এসব কাণ্ড দেখে মনে মনে বলেন, ইনি যে ধরনের মানুষ এত সহজে তো মরবে বলে মনে হয় না। মরার হলে অনেক আগেই মরত, তখন অনেকের জীবন বেঁচে যেত। জানি না এই নতুন কোন নাটক। আমিনা চৌধুরী বলে ওঠেন, আমি মরে গেলেও আমার কোন আক্ষেপ থাকবে না যদি আমার একটা শেষ ইচ্ছা পূরণ হয়। আমার অনেক দিনের পুরাতন বান্ধবী গুলশেনারার একমাত্র ছেলে আবিরের একমাত্র মেয়ে মোহনা। মেয়েটা অনেক ভালো, লন্ডনে পড়াশোনা করে। কিছু দিন আগেই লন্ডন থেকে ফিরেছে, ভীষণ ভালো মেয়ে। আমার আর আমার বান্ধবীর আগে থেকেই ইচ্ছা ছিল আমাদের নাতিনাতনির বিয়ে দেব, কিন্তু জাবিরের মান্যতাকে পছন্দ ছিল তাই। কিন্তু এখন যখন বিয়েটা হয়নি, তখন আমি চাই মোহনার সাথেই জাবিরের বিয়ে হোক। না হলে যে আমি নিজের বান্ধবীকে দেয়া কথা রাখতে পারব না। জাবির বলে ওঠে, এটা সম্ভব না, এটা আমার শেষ ইচ্ছা জাবির। তুমি যদি আমার কথা না রাখো তো আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব, আর দুদিন পর এমনিই মরব। দাদি, তুমি আমায় ব্ল্যাকমেইল করছো। ললিতা চৌধুরী বলেন, চুপচাপ রাজি হ, না হলে তোর দাদির মৃত্যুর জন্য তুই দায়ী হবি। জলিল চৌধুরীও জাবিরকে ফোর্স করতে থাকেন। জাবির তাই এক সময় রাজি হয়ে বলে, বেশ, আমি তোমার পছন্দের মেয়ে মোহনাকেই বিয়ে করব দাদি। তুমি সুস্থ হও শুধু। দৃঢ়তা রাফাকে কোলে নিয়ে বসে আছে।
মেয়েটা অনেক মিষ্টি আর দৃঢ়তার সাথে বেশ ভাব জমে গেছে। মিষ্টি দৃঢ়তাকে রাফসানের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই দেখো দৃঢ়তা, যার কথা তোমাকে বলেছিলাম একদিন। কাল তো ও ঘুমাচ্ছিল তাই তোমার সাথে আর দেখা হয়নি। জানো, মেয়েটার জীবনে না অনেক কষ্ট। রাফসান দৃঢ়তার উদ্দেশ্যে বলে, তোমার ব্যাপারে তোমার মিষ্টি আপুর কাছে অনেক কিছুই শুনেছি। শোনো, তোমায় কিন্তু নিজের নামের মতো দৃঢ় হতে হবে, নিজেকে শক্ত করার চেষ্টা করো। আর চাইলে মিষ্টির কাছে ট্রেনিং নিতে পারো। ও তোমায় একদম শক্ত হতে শিখিয়ে দেবে। ফ্রান্সে থাকতেও যা ফাইট করেছে না, আর ভীষণ জেদি, তেজিও ছিল। হয়েছে হয়েছে, এসব আর বলতে হবে না। দৃঢ়তা, তুমি তো এখনো কিছু খাওনি, যাও ফ্রেশ হয়ে এসো। আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। দৃঢ়তা মাথা নাড়ায়। অতঃপর মিষ্টি রাফাকে নিজের কোলে নিয়ে বলে, আন্টিকে যেতে দাও, আন্টি এখন ব্রেকফাস্ট করবে। রাফাও ভদ্রমেয়ের মতো বলে, ওকেই। দৃঢ়তা উঠে দাঁড়ায়। অতঃপর ফ্রেশ হয়ে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে রাফাকে নিয়ে মিষ্টি ও রাফসান কতটা আনন্দ করছে, একে অপরের সাথে কতটা খুশি। তাদের দেখে মিষ্টি একই সাথে আনন্দ পায়, আবার তার বুক চিরে দীর্ঘশ্বাসও বের হয়। দৃঢ়তা আনমনে বলে, আমিও তো এভাবেই সুখী হতে পারতাম যদি মিস্টার জাবির। না, এসব কেন ভাবছি আমি? উনি নিশ্চয়ই এখন মান্যতা আপুর সাথে অনেক সুখী আছেন। ওনার সুখে আমার নজর না লাগুক। আমি একাই ভালো আছি, এভাবেই নিজেকে গড়ে নিতে হবে আমায়, বলেই দৃঢ়তা সামনের দিকে এগিয়ে যায়। জাবির মন ভার করে বসে আছে বিয়ের আসরে। বেশ ছিমছামভাবেই বিয়ের আয়োজন করেছেন আমিনা চৌধুরী, কারণ তিনি আর লোক হাসাতে চাননি। মোহনার বাবাকে সামলানোর জন্য বলেছেন, তিনি অনাড়ম্বরভাবেই বিয়েটা দিতে চান। মোহনার বাবাও এতে নারাজ হননি। আমিনা চৌধুরীর খুশি আজ আর ধরে না। সমস্ত অসুস্থতার নাটক যেন আজ শেষ। ললিতা চৌধুরীও আজ ভীষণ খুশি। তিনি আমিনা চৌধুরীর পাশে দাঁড়িয়ে বলেন, দেখছেন আম্মা, এতদিনে আমার ছেলেটা একজন যোগ্য জীবনসঙ্গী পেতে চলেছে। ওই দৃঢ়তা বা মান্যতা কেউই আমার ছেলের যোগ্য ছিল না, মোহনাই আমার যোগ্য বৌমা হবে। আমিনা চৌধুরীও মাথা উঁচু করে বলেন, ঠিক বলেছ তুমি। আমার পছন্দের মেয়ে এই বাড়ির সেরা বৌমা হয়, যেমন তুমি। আর যাদের আমি পছন্দ করি না তারা। বলেই তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, তারা জীবনে কখনো সুখ পায় না, আর কারো কারো তো সুখ পাওয়ার জন্য জীবনটাও অবশিষ্ট থাকে না। মোহনা বিয়ের আসরে বসে জাবিরের দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে ভীষণ অন্যমনস্ক লাগছে। অবশ্য মোহনার নিজেরও ভীষণ অস্বস্তি হচ্ছে। এভাবে হঠাৎ করে যে অচেনা একজনকে বিয়ে করতে হবে সেটা তার কল্পনাতেও আসেনি। সবটাই মূলত তার বাবার জন্য। মোহনার বড় বোন লন্ডনের একজন স্থানীয় খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে, যার ফলে মোহনার বাবা ভীষণ রাগ করেন। মোহনা যখন অনেক ছোট ছিল তখন তার মা মারা যায়, তারপর বাবাই তাদের দুই বোনকে মানুষ করেছে। মোহনার বড় বোন আর মোহনা দুজনেই লন্ডনে বাবার অনেক ভালোবাসায় আধুনিক ও স্বাধীনচেতা ভাবে বড় হয়েছে। কিন্তু সেই অতিরিক্ত স্বাধীনতাই যেন তাদের জীবনে কাল হল। মোহনার বোন যেদিন ওই খ্রিস্টান ছেলেটিকে বিয়ে করে সেদিনই মোহনার বাবার হার্ট অ্যাটাক হয়। তিনি ভীষণ আফসোস করতে থাকেন মেয়েদের এতটা স্বাধীনতা দেওয়ার জন্য, যার ফলে তিনি সিদ্ধান্ত নেন তিনি এই ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেবেন না। আর সেজন্যই তড়িঘড়ি করে মোহনাকে নিয়ে দেশে চলে আসেন আর মোহনার বিয়ে ঠিক করেন। মোহনাও নিজের বাবার শারীরিক অবস্থার কথা চিন্তা করে আর না করেনি। খুব তাড়াহুড়ো করেই তার আর জাবিরের বিয়ে ঠিক হলো এবং দিনকয়েকের মাঝেই বিয়েও ঠিক হয়ে গেল। মোহনা বা জাবির কেউই একে অপরকে চেনার বা জানার কোন সুযোগ পেল না। যদিও মোহনার বাবা তাকে বলেছেন তাদের সময় নাকি এভাবেই বিয়ে হতো। মোহনার তখন খুব বলতে ইচ্ছা করছিল যে এখন তো যুগ পাল্টেছে, কিন্তু মোহনা জানত সে এমনটা বললেই তার বাবা তার বোনের ঘটনাটা নিয়ে খোঁটা দিত। তাই মোহনাও আর কিছু বলেনি। মোহনার বাবার মনেও একটা দুশ্চিন্তা ছিল যে তার বোনের ব্যাপারটা জানাজানি হলে হয়তো চৌধুরী পরিবারের মতো এত ভালো পরিবারে মোহনার আর বিয়ে হবে না। কিন্তু তিনি তো আর জানতেন না যে
চৌধুরী পরিবারের ছেলে জাবিরের জীবনে আরও কত বড় কেচ্ছা আছে। কবুল। এই 3 বর্ণের শব্দটা উচ্চারণ করেই মোহনা ও জাবিরের বিয়ে সম্পন্ন হল। মোহনা লক্ষ্য করল জাবির বেশ অন্যমনস্ক হয়ে কবুল বলল, যেন এই বিয়েটায় সে মন থেকে খুশি নয়। বিয়েটা হওয়ার পর যখন বড়দের সাথে কুশলাদি বিনিময় করা হলো তখনও পুরো সময়টা জাবির নির্জীব ছিল। এসব দেখে মোহনার বুক চিরে দীর্ঘশ্বাস বের হল। তাহলে কি বোনের করা ভুলের শাস্তি দিতে গিয়ে মোহনার বাবা তাকে কোন এক নরকের দিকে ঠেলে দিল? দৃঢ়তা খাবার খেয়ে সবেমাত্র বেকনিতে এসে দাঁড়িয়েছিল এমন সময় কারো উপস্থিতি উপলব্ধি করে পেছনে ফিরে তাকায়। ইউভানকে দেখে খানিকটা অবাক হয়ে বলে, আপনি? ইউভান দৃঢ়তার দিকে এগিয়ে এসে বলে, আপনার খোঁজ নিতে এলাম। আপনি ঠিক আছেন তো? জি, মৃদুস্বরে বলে দৃঢ়তা আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ইউভান দৃঢ়তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনার চোখের দিকে তাকালেই কেন জানি মনে হয় আপনি এই দুচোখে হাজারো কষ্ট লুকিয়ে রেখেছেন। দৃঢ়তা বলে, সকল মানুষেরই জীবনে কষ্ট আছে। এ আর নতুন কি, সবার জীবনেই অপূর্ণতা আছে। ঠিক বলেছেন। জানেন, আমি নিজেও একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। নিজের জীবনে কখনো পরিবারের ভালোবাসা পাইনি, তাই অপূর্ণতার যন্ত্রণা আমার থেকে ভালো আর কে বুঝবে। দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ব্যাপার না। জানেন, আমি যখন ৪৫ বছরের ছিলাম আমার মা বাবাও তখন এক দুর্ঘটনায় আমায় একা ফেলে রেখে চলে যায়। তবে আমার ভাগ্য একটু ভালো ছিল, আমার এক চাচি ছিল যিনি কখনো আমায় মায়ের অভাব বোধ করতে দেননি। তারা দুজন এভাবেই একসময় একে অপরের দুঃখবিলাস করতে করতে কখন যে একে অপরের মাঝে হারিয়ে যায় টেরি পায়নি। এর মধ্যে গগনজুড়ে হাহাকার শুরু হয়। বৃষ্টি পড়তে শুরু করে দেয়। ইউভান বলে, কি করছেন? ভিতরে চলুন। এভাবে অকাল বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে। একটু ভিজতে দিন। এই বৃষ্টিতে ভিজলে না মন অনেক হালকা হয়, দুঃখগুলো লোপ পায়। তাহলে তো আমারও এই বৃষ্টিতে ভেজা উচিত। হুম, ভিজুন। দুজনে একসাথে সেই বেকনিতে দাঁড়িয়ে থাকে। দূর থেকে তাদের দেখে মিষ্টি আর হালকা হেসে বলে, এই দুই অভাগার জীবন যদি একসূত্রে গাঁথা পড়ে তাহলে বোধহয় দুজনেই জীবনে সুখের দেখা পাবে। মোহনা এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে, আমিনা চৌধুরী তাকে এখানে বসিয়ে দিয়ে গেছেন। মোহনা এখন চুপচাপ অপেক্ষা করে চলেছে তার সদ্য বিবাহিত স্বামী জাবিরের জন্য। 1, 2, 3 এভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয় কিন্তু জাবিরের আসার কোন নাম নেই। মোহনা যে কখন এভাবে ঘুমিয়ে পড়ে টেরি পায় না। সকালে ঘুম থেকে উঠে যখন লক্ষ্য করে জাবির সারারাত আসেনি তখন তার বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। মলিন মুখে সে বাসর ঘর থেকে বেরিয়ে আসতেই এক বিধ্বস্ত জাবিরকে দেখতে পায়, যে গতকাল সারাটা রাত একটি বারে কাটিয়ে এসেছে। মোহনা তাকে দেখেই বলে, এ কি অবস্থা আপনার? জাবির বলে ওঠে, আমাকে একটু স্পেস দিন প্লিজ। বলেই সে রুমে প্রবেশ করে। মোহনা করুণ চোখে জাবিরের যাওয়ার পানে তাকিয়ে থাকে। দৃঢ়তা ইদানিং ইউভানের সাথে অনেক ভালো সময় অতিবাহিত করছে। ইউভানও দৃঢ়তার সাথে সময় কাটিয়ে ভালো বোধ করছে। তাদের এই ঘনিষ্ঠতা মিষ্টি ও রাফসানও লক্ষ্য করে। মিষ্টি ভাবে, দৃঢ়তা যদি ইউভানের মতো একটা ছেলের সঙ্গ পায় তাহলে জীবনে এগিয়ে যেতে পারবে। ওর অতীতের কালো ছায়া থেকেও বেরিয়ে আসতে পারবে। তাই আমাকেই কিছু করতে হবে ওদের মিল করানোর জন্য। এমন ভাবনা থেকেই সে রাফসানকে বলে, ইউভান দৃঢ়তার অতীতের ব্যাপারে বেশি কিছু জানে না। ওকে আমাদের সবটা জানানো উচিত। যদি সব শুনেও দৃঢ়তার প্রতি এই একই আগ্রহ বজায় রাখে তাহলে আমরা কিছু ভাবতে পারি। রাফসান বলে, কিন্তু আমি যতদূর জানি দৃঢ়তার সাথে ওর প্রাক্তন স্বামীর এখনও ডিভোর্স হয়নি, তাহলে এটা কিভাবে সম্ভব? ডিভোর্স হয়নি তো কি হয়েছে? সামনে হবে। এত দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি। তাছাড়া দৃঢ়তার স্বামী তো এখন নিশ্চয়ই ওর বোন মান্যতাকে বিয়ে করে নিয়ে অনেক খুশিতে জীবনযাপন করছে। তাহলে দৃঢ়তা কেন শুধু শুধু কষ্টে থাকবে? ও কি একটু জীবনে সুখ ডিজার্ভ করে না? সেটা অবশ্য তুমি ঠিক বলেছ। আমি ইউভানকে সবটাই খুলে বলবো। এদিকে দৃঢ়তা ও ইউভান আজকের প্রকৃতি নিয়ে গল্প করছিল। হঠাৎ কথায় কথায় ইউভান বলে ওঠে, আচ্ছা,
আপনার জীবনে কি কখনো ভালোবাসা এসেছিল? কথাটা শোনামাত্রই দৃঢ়তার মুখে স্থবিরতা নেমে আসে। মনে পড়ে যায় অন্ধকারাচ্ছন্ন অতীত। তার চোখে অশ্রুবিন্দু জমে। ইউভান সেটা খেয়াল করে বিনীত স্বরে বলে, দুঃখিত, হয়তো আমার জন্য আপনার কোন বাজে অতীত মনে পড়ে গেল। দৃঢ়তা বলে, তেমন কিছু না। সবার জীবনে তো আর ভালোবাসা আসে না। কারো কারো জীবনে এমন কিছু আসে যা তার ভালো থাকাটাই নষ্ট করে দেয়। এমনি কিছু হয়েছিল আমার সাথেও। আমার জীবনে এমন একজন এসেছিল যে আমার ভালোবাসা নয়, আমার ভালো থাকাই নষ্ট করে দিয়েছিল। অতঃপর দৃঢ়তা তার জীবনের সমস্ত ঘটনা, জাবিরের সাথে তার বিয়ে, তারপর জাবিরের অত্যাচার, মান্যতার ফিরে আসা, দৃঢ়তার চলে আসা সব ঘটনাই বলে। সব শুনে ইউভান হতবাক হয়ে যায়। বলে, তার মানে আপনি বিবাহিত? হ্যাঁ, মিস্টার জাবিরের সাথে এখনও আমার ডিভোর্স হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি 6 মাস পর ফিরে গিয়ে ওনাকে ডিভোর্স দিব, তারপর নিজের নতুন জীবন শুরু করব। যে জীবন হবে আমার, শুধুই আমার। ইউভান হঠাৎ বলে ওঠে, সেই জীবনে কি আপনার কোন সঙ্গীর প্রয়োজন? ইউভানের কথা শুনে দৃঢ়তা অবাক চোখে তার দিকে তাকাতেই ইউভান হেসে বলে, যদি সঙ্গীর প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকব। দৃঢ়তা কিছুই বলে না, তার কেমন একটা অস্বস্তি বোধ হয়, তাই সে স্থানত্যাগ করে। দৃঢ়তা যাওয়ার পরই রাফসান এসে ইউভানের কাঁধে হাত রাখে। জিজ্ঞেস করে, সবই তো শুনলে দৃঢ়তার মুখে। ওর জীবনের দুঃখের অতীত জানলে আমি আর তোমার ভাবি, কিন্তু ওর প্রতি তোমার আগ্রহ লক্ষ্য করেছি। তুমি যে ওকে পছন্দ করতে শুরু করেছ তা তোমাকে দেখেই স্পষ্ট বোঝা যায়। এখন বলো, সবটা জানার পরও কি তুমি একইভাবে ওকে পছন্দ করো যেমনটা আগে করতে? ইউভান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, না। রাফসান ইউভানের উত্তর শুনে অবাক হয়। ইউভান বলে, আমি এখন দৃঢ়তাকে আগের থেকেও বেশি ভালোবাসি। যতদূর বুঝলাম, ওনার জীবনে সুখের বড়ই অভাব। এত সংগ্রাম করেও উনি নিজের না, অন্যের কথা ভেবেছেন। যেই বোন তাকে ঠকিয়েছেন সেই বোনের জন্য এত দূরে এসে বিপদে পড়লেন। এমন মেয়ে লাখে একটা থাকে। যেই লোকটা এত ভালো একটা মেয়ের মূল্য দিতে পারেনি তিনি নিঃসন্দেহে এই পৃথিবীর সবথেকে বড় অভাগা। কিন্তু আমি সেই ভুল করব না। উনি জীবনে যত দুঃখ পেয়েছেন সেই দুঃখ ভুলে আমি ওনার জীবনে একটু সুখের পরশ আনার চেষ্টা করব। ইউভানের উত্তর শুনে রাফসান প্রসন্ন হয়। মোহনা নিজের রুমে বসে আছে। তার আর জাবিরের বিয়ের 1 সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এই 1 সপ্তাহে জাবির এক মুহূর্তের জন্যেও তার দিকে ফিরেও তাকায়নি। তাকে সবসময় অবহেলা করেছে। প্রথম দিকে ধৈর্য ধরে থাকলেও মোহনা আর ধৈর্য ধরতে পারে না। সে এবার ঠিক করে নিয়েছে জাবিরকে জিজ্ঞাসাবাদ করবে। জানতে চাইবে এত অবহেলার কারণ কি। সেই উপলক্ষেই সে ঘরে বসে আছে। মোহনা বসে বসে জাবিরের কথাই ভাবছিল, এমন সময় জাবির চলে আসে। জাবির আসতেই মোহনা বলে ওঠে, আপনি এসেছেন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জাবির মোহনার কথায় কোন পাত্তা না দিয়েই নিজের ব্লেজার খুলে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। মোহনা ভীষণ অপমানিত বোধ করে। তার চোখে জল জমে। এমন সময় সে জাবিরের ব্লেজারটা হাতে নেয়। ব্লেজারের পকেটে একটা ছবি দেখেই সে হতবাক হয়। পকেট থেকে ছবিটা বের করেই দেখতে পায় একটা মেয়ে, দৃঢ়তার ছবি। যা দেখেই মোহনা বলে ওঠে, এই তাহলে সেই কারণ যার জন্য উনি আমায় এভাবে ইগনোর করছেন। ওনার অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। জাবির ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই মোহনা গিয়ে জাবিরের শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় আমাকে বিয়ে করে পরকিয়া করার? আমি এতদিন চুপ ছিলাম জন্য কি ভেবেছেন? আমি সব মুখ বুঝে মেনে নেব? আমি লন্ডনে বড় হয়েছি। আমি কি করতে পারি সেই সম্পর্কে আপনার কোন আন্দাজ নেই। এতদিন আমার ভালো রূপ দেখেছেন, এবার খারাপ রূপ দেখবেন। এসব কি বলছেন আপনি? আমার কলার ছাড়ুন। ছাড়ব না। আগে বলুন এই মেয়েটাকে। জাবির মোহনার হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে বলে, আপনার ম্যানার্স নেই? এভাবে অন্যের জিনিস চেক করেন? ভাগ্যিস চেক করেছিলাম, না হলে তো কোন কিছুই জানতে পারতাম না।
এর মধ্যেই এত সব চিৎকার চেঁচামেচি শুনে আনিকা চৌধুরী, আমিনা চৌধুরী, ললিতা চৌধুরী সবাই ছুটে আসেন। ললিতা চৌধুরী এসেই বলে ওঠেন, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন তোমরা? মোহনা বলে ওঠে, কি হওয়া বাকি রেখেছে আপনার ছেলে? বিয়ের পর থেকেই আমাকে ইগনোর করে চলেছে, আর আজ আমি জানলাম উনি আমাকে ঠকাচ্ছেন। আমাকে বিয়ে করে বাইরের একটা মেয়ের সাথে। জাবির রাগী কণ্ঠে বলে ওঠে, চুপ করুন আপনি। দৃঢ়তা কোন বাইরের মেয়ে নয়, ও আমার স্ত্রী। জাবিরের কথাটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আমিনা চৌধুরী ঘামতে শুরু করেন। আনিকা চৌধুরী মনে মনে ভাবেন, এটা তো হওয়ারই ছিল। এবার দেখব আমিনা চৌধুরী কি করেন। মোহনা বলে, স্ত্রী মানে? তাহলে আমি কে? আপনি একটা বোঝা, যাকে আমার দাদি আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমিনা চৌধুরী এগিয়ে এসে বলেন, দাদু ভাই, এসব কি বলছো তুমি? চুপ করো। মোহনা তোমার স্ত্রী, ওকে তুমি বিয়ে করেছ। আগের কথা ভুলে যাও। কেন ভুলে যাব দাদি? আমি কিছু ভুলব না। তুমি তো সেই সময় অভিনয় করে আমাকে মোহনাকে বিয়ে করতে বাধ্য করেছিলে, আজ সেটা আমার কাছে পানির মতো পরিষ্কার। কিন্তু এই বিয়েটা আমি মন থেকে করিনি। আমি এখন শুধু দৃঢ়তাকেই ভালোবাসি আর ওনাকেই নিজের স্ত্রী হিসেবে মানি, অন্য কাউকে নয়। বলেই জাবির মোহনার সামনে গিয়ে হাতজোড় করে বলে, আপনার সাথে যা হয়েছে তার জন্য দুঃখিত, কিন্তু আপনাকে স্ত্রীর মর্যাদা দেয়া আমার পক্ষে অসম্ভব। 6 মাস পর দৃঢ়তা আবার ফিরে আসবে, তারপর আমি ওকে আবার আপন করে নেব। আপনার যত টাকা লাগবে বলবেন, প্রয়োজনে আমার সব সম্পত্তি আপনার নামে করে দেব, তবুও এই সম্পর্ক থেকে আমায় মুক্তি দিয়েন প্লিজ। বলেই জাবির চলে যায়। এদিকে মোহনা সত্য জেনে ভীষণ আঘাত পায়, নিজের প্রতি হওয়া প্রতারণার কথা ভেবে ফ্লোরে বসে কাঁদতে থাকে। দৃঢ়তার সাথে ইউভানের বন্ধুত্ব যেন দিন দিন গাঢ় হচ্ছে। ইউভানের সাথে সময় কাটিয়ে দৃঢ়তা এখন অনেক ভালো অনুভব করে। ইউভানও দৃঢ়তার সঙ্গ পেয়ে খুশি। আজ হঠাৎ করে ইউভান দৃঢ়তাকে বলে ওঠে, আপনি আমার সাথে কক্সবাজারে ঘুরতে যাবেন? প্রস্তাবটা শুনে দৃঢ়তা থমকায়। জীবনের নানা ব্যস্ততায় কখনো তার কক্সবাজার যাওয়া হয়নি, সে সত্যিই সেখানে যেতে চায়। কিন্তু এই পরিস্থিতিতে সে যেতে চাচ্ছে না। ইউভান ব্যাপারটা বুঝতে পেরে দৃঢ়তাকে বলে, ওহ, বুঝতে পেরেছি। ব্যাপার না, যেদিন আপনি আমায় সম্পূর্ণ ভরসা করতে পারবেন সেদিন না হয় যাবেন। দৃঢ়তা বলে, আপনাকে ভরসা করি না এমন নয়, আসলে একা একটা ছেলের সাথে। বুঝতেই তো পারছেন, যতই হোক আমি এখনও তো একজনের বিবাহিত স্ত্রী, যতই সে অন্য কাউকে বিয়ে করুক, তার সাথে এই সম্পর্কটিকে থাকা অবস্থায় আমি বিতর্কিত কিছু করতে চাই না। আপনাকে আমি শুধু একজন বন্ধুই ভাবি এবং বন্ধু হিসেবে আপনি আমার পাশে থাকুন তাহলেই হবে। বলেই দৃঢ়তা সেখান থেকে চলে যায়। ইউভান দৃঢ়তার যাওয়ার পানে তাকিয়ে বলে, আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দৃঢ়তা। সত্যিই আপনার মতো মেয়ে হয় না। এত কিছুর পরেও আপনি কতটা লয়াল। বেশ, আমিও আপনার এই সততায় পাশে থাকব। আমি আপনার বন্ধু হয়েই আপনার পাশে থাকব। আর যেদিন আপনি এই সম্পর্কের বাঁধন থেকে বেরিয়ে আসবেন সেই দিনই কয়েক ধাপ সামনে আগানোর চেষ্টা করব, তার আগে নয়। বলেই ইউভান মুচকি হাসে। আমিনা চৌধুরী মোহনার কাঁধে হাত রেখে বলে, তুমি কিছু চিন্তা করো না মোহনা, আমি জাবিরকে বোঝাব। মোহনা রেগে গিয়ে বলে, আপনি একদম কিছু বলবেন না। আপনারা সবাই প্রতারক, আপনারা আমার আর আমার বাবার সাথে প্রতারণা করেছেন। আমার বাবা আপনাদের উপর কতটা ভরসা করে আমাকে আপনার নাতির সাথে বিয়ে দিয়েছে, আর আপনারা এত বড় সত্যটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন। আপনাদের নাতি আগে থেকেই বিবাহিত, সে তার আগের স্ত্রীকেই ভালোবাসে, তবুও আপনারা তার সাথে আমার বিয়ে দিলেন, এভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন। ললিতা চৌধুরী বলেন, না মোহনা মা, তুমি ভুল বুঝছ, আমরা তোমার জীবন নষ্ট করতে চাইনি। জানি না ওই দৃঢ়তা নামের মেয়েটা কি জাদুটোনা করেছে আমার ছেলের উপর, না হলে বিয়ের পর তো ওই মেয়েটাকে সহ্যই করতে পারত না। ওই মেয়েটার চরিত্রও তো ভালো না, এই জন্যই তো ওর সাথে আমরা জাবিরের ছাড়াছাড়ি করিয়ে দিয়েছি। আনিকা চৌধুরী এবার আর চুপ থাকেন না, এগিয়ে এসে বলেন,
এতক্ষণ ধরে তোর আর আম্মুর অনেক বাজে কথা আমি সহ্য করেছি ছোট, কিন্তু আর না মোহনা, আমি তোমাকে সব সত্যটা বলছি। এসব আমার আরও অনেক আগেই বলা উচিত ছিল, তাহলে হয়তো তোমার জীবন নষ্ট হতো না, কিন্তু আমাকে এনারা সেই সুযোগটাই দেননি। তোমার বাবাকেও আমি সবটা বলার চেষ্টা করেছিলাম। বলেই আনিকা চৌধুরী জাবির আর দৃঢ়তার বিয়ে, জাবিরের মান্যতাকে বিয়ে করতে চাওয়া, বিয়ের আসরে মান্যতার প্রেমিক আবিরের আগমন সহ সব ঘটনা খুলে বলেন। সব শুনে মোহনা বলে, বাহ, আপনাদের ছেলের চরিত্র তো আগে থেকেই মাশাল্লাহ। যখন সে দৃঢ়তার সাথে ছিল তখন তার বোন মান্যতাকে চেয়েছে, আর যখন আমার সাথে তার বিয়ে হয়েছে তখন সে আবার দৃঢ়তাকে চাইছে। আমার তো দৃঢ়তা মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। না জানি আপনাদের চরিত্রহীন লম্পট ছেলের জন্য সে কত কষ্ট সহ্য করেছে। তবে আমাকে দৃঢ়তা ভাববেন না, আমি মোহনা। আমি নিজের অধিকার এত সহজে ছেড়ে দেব না। লন্ডনে আমি আইন নিয়েই পড়াশোনা করেছি। আপনাদের ছেলে যদি বেশি তেড়িবেড়ি করে তাহলে তাকে জেলের ভাত খাওয়াতে 2 মিনিট সময় নেব না। ললিতা চৌধুরী ভয়ে গলা শুকিয়ে ফেলেন। মোহনাকে উদ্দেশ্য করে বলেন, এভাবে কেন বলছো মা? ও তো তোমার স্বামী হয়। আরে রাখুন তো স্বামী, এরকম স্বামীর উপর আল্লাহর লানত পড়ুক। আমি এতদিন চুপ ছিলাম শুধু আমার বাবার কথা ভেবে, কিন্তু আমার সেই চুপ থাকাকে আমার দুর্বলতা ভেবে আপনারা ভুল করবেন না। আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে আপনাদের ছেলে বা আপনাদের কাউকেই শান্তিতে থাকতে দেব না। আমার জীবন কাউকে এত সহজে নষ্ট করতে দেব না আমি। বলেই মোহনা নিজের চোখের জল মুছে নেয়। অতঃপর আমিনা চৌধুরীর চোখে চোখ রেখে বলেন, তো বলুন, এখন কি আমি আপনাদের নামে প্রতারণার কেস করব? আমিনা চৌধুরী বলে ওঠেন, এসব কি বলছো তুমি? তোমাকে আমি কতটা স্নেহ করি আর তুমি। আরে রাখুন আপনার স্নেহ, এসব লোক দেখানো নাটক অন্য কারো সামনে করবেন। একেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, এখন ন্যাকামি করছেন। শুনুন, আমি একজন বিজনেসম্যানের মেয়ে, তাই বিজনেস ডিল খুব ভালোই বুঝি। যদি আপনারা চান আমি আপনাদের নামে কোন কেস না করি তাহলে আপনাদের আমার কথা মতো চলতে হবে। আমিনা চৌধুরী রেগে বলেন, তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। শুনুন, আপনার তো বয়স হয়েছে, তাই আপনার স্ট্রেস আমি একটু কমাতে চাই। শুনেছি চৌধুরী এন্টারপ্রাইজের সব সম্পত্তি আপনার নামে, তো সেখান থেকে 50% সম্পত্তি আমার নামে করে দিতে হবে। মোহনা, গলা নামিয়ে কথা বলুন, না হলে আবার স্ট্রোক না হয়ে যায়। তোমার তো সাহস। আমার সাহস তো এখনো পুরোপুরি দেখায়নি। আর এই যে মিসেস ললিতা চৌধুরী। ললিতা চৌধুরী বলে ওঠেন, আমি তোমার শাশুড়ি হই, আমাকে নাম ধরে ডাকছ কেন? আরে আর রাখুন তো শাশুড়ি, আজ থেকে আপনি আমার স্পেশাল কেয়ার করবেন। আপনার ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার ফল তো আপনাকেও পেতে হবে। আমিনা চৌধুরী বলেন, তুমি কি সীমা ছাড়াচ্ছ? সীমা তো আমি এখনো ছাড়াইনি। আপনি বয়স্ক জন্য আপনাকে একটু ছাড় দিলাম। আপনাকে কোন কায়িক শ্রম করতে হবে না, শুধু সম্পত্তির একটা অংশ চেয়েছি। যদি সত্যিই সীমা ছাড়াতাম তাহলে আপনাদের সবার কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাতাম। আমিনা চৌধুরী রেগে এগিয়ে এসে মোহনার গায়ে হাত তুলতে যান। মোহনা আমিনা চৌধুরীর হাত ধরে ফেলে বলেন, এই বয়স্ক হাতে এত শক্তি নেই, তাই শুধু শুধু এত পরিশ্রম করিয়েন না। এই হাত দিয়ে থাপ্পড় না মেরে সম্পত্তি লিখে দিন, আর না হলে জেলের ভাত খাওয়ার প্রস্তুতি নিন। বলেই মোহনা ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলে, এই বাড়ির যে কাজের মেয়েটা আছে একদম ভালো রান্না করতে পারে না। আপনি তো আমার বৌভাতের দিন বেশ সুন্দর বিরিয়ানি করেছিলেন, যান আজ আবার আমার জন্য বিরিয়ানি বানান। আমি পারব না। পারতে আপনাকে হবেই। দাদিমা আপনার বৌমাকে বোঝান। আমিনা চৌধুরী ললিতা চৌধুরীকে আদেশ দিয়ে বলেন, মোহনা যা বলছে তাই করো। অগত্যা ললিতা চৌধুরী শাশুড়ির আদেশ পালন করেন। আনিকা চৌধুরী এগিয়ে এসে আমিনা চৌধুরীর কানে কানে বলে, এতদিন শুধু প্রবাদী শুনেছি খাল কেটে কুমির ডাকা, আজ নিজের চোখে দেখেও নিলাম। এই মেয়েকে নিজের নাতির সাথে বিয়ে দিয়ে আপনি নিজের কবর নিজেই খুঁড়েছেন আম্মা। এবার ফল ভোগ করুন। আমিনা চৌধুরী গরম চোখে তাকায়, কিন্তু তার এই সব রাগ এখন ভিত্তিহীন।
চলবে।